তো আজকে আমরা অ্যানালাইসিস অফ লং টার্ম অ্যাসেটসটা দেখবো। আহ, এখানে প্রথমে আমরা কথা বলছি আপনার ইনটেনজিবল অ্যাসেটস নিয়ে। লং টার্ম অ্যাসেটস এর মধ্যে প্রথম ক্যাটাগরিতে আমরা কথা বলছি ইনটেনজিবল অ্যাসেটস নিয়ে। তো আমরা ইনটেনজিবলস নিয়ে অলরেডি বেশ কিছু আইডিয়া আগের টপিকে জেনেছি। তো আমরা সেখান থেকে কন্টিনিউ করছি। আহ, আপনার কাছে খেয়াল আছে যে আমরা ইনটেনজিবলস কে দুটো ক্যাটাগরিতে ক্লাসিফাই করেছিলাম, একটা দুটো বেসিসে। একটা হচ্ছে ইনটেনজিবলস কে আমরা দেখেছিলাম বেসড অন দ্য লাইফ আমরা বলেছিলাম যে ইনটেনজিবলস হতে পারে আপনার ফিনিট লাইফ, ইনটেনজিবলস হতে পারে আপনার ইনডেফিনিট লাইফ। এটা কিসের বেসিসে? তার লাইফের বেসিসে। সো ফিনিট লাইফের ইনটেনজিবলস এক্সাম্পল হতে পারে কি? আপনার লাইসেন্স হতে পারে, প্যাটেন্ট হতে পারে, হোয়াটএভার। আর ইনডেফিনিট ইনটেনজিবলস এর আমরা এক্সাম্পল দিয়েছিলাম গুডউইলের, ব্র্যান্ডেরও হতে পারে। সো ফিনিট লাইফে যে ইনটেনজিবলস গুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা আহ, যেটা করে থাকি সেটা হচ্ছে অ্যামোর্টাইজেশন। অ্যামোর্টাইজেশন ইজ ভেরি সিমিলার টু ডেপ্রিসিয়েশন, এটা আমরা জানি। অ্যালোকেটিং দ্য কস্ট ওভার দ্য ইউজফুল লাইফ অফ এন অ্যাসেট কিসের জন্য করা হয়? টু রিফ্লেক্ট দ্য বেনিফিটস ইউ আর ইউজিং ইন আ পার্টিকুলার ইয়ার অফ দ্য লাইফ। আচ্ছা, আর ইনডেফিনিট যে ইনটেনজিবলস গুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা যেটা করে থাকি সেখানে আমাদের কি হয় না? অ্যামোর্টাইজেশন হয় না ইনডেফিনিট যে ইনটেনজিবলস আছে। সো একটা গুড এক্সাম্পল হচ্ছে কোনটা? গুডউইল। এখন অ্যামোর্টাইজেশন যদি না হয় তাহলে এখানে কি হয়? এখানে যেটা অ্যাটলিস্ট হয় সেটা হচ্ছে ইম্পেয়ারমেন্ট। ইম্পেয়ারমেন্টে আমাদের একটা সেপারেট সেকশনের আজকে ডিসকাশন আছে, একটু ডিটেইলে একটু পরে আমরা এখানে আসছি আবার। ইম্পেয়ারমেন্ট সম্পর্কে এট দিস মোমেন্ট আমরা যে সাম আপ দুইটা পয়েন্ট বলতে চাচ্ছি। একটা হচ্ছে আইএফআরএস বলছে যে ইম্পেয়ারমেন্টটা করতে হবে অ্যাটলিস্ট আপনাকে বছরে একবার অ্যানুয়ালি টেস্ট করতে হবে যে আমার ইম্পেয়ারমেন্ট হয়েছে কিনা। ইম্পেয়ারমেন্ট কিভাবে হয় সেটা আমরা একটু পরে বলছি, এট দিস মোমেন্ট বলছি না, বাট একটু সামারি করে বলে রাখছি যে ইম্পেয়ারমেন্ট অ্যানুয়ালি আইএফআরএস এ কি করতে হয়? টেস্ট করতে হয়। বাট এটা যদি ইউএস গ্যাপ হয়, এটা অ্যানুয়ালি না, ইট ডিপেন্ডস অন কোন একটা সময়ে বা কোন একটা ইভেন্টে আপনি রিয়েলাইজ করলেন যে আপনার ইনটেনজিবলস এর যে ভ্যালুটা, আহ, সেটা ক্যারিং ভ্যালুটা সেটা রিকভারেবল ভ্যালু থেকে কম, তখন আপনি করলে হবে। বাট এটা একটা রেগুলার না। আপনার ইউএস গ্যাপের যেটা, এটা হচ্ছে একটা ইরেগুলার বেসিসে হয়। বাট আইএফআরএস এর যদি হয় তাহলে ইম্পেয়ারমেন্টটা হবে অ্যানুয়াল বেসিসে। আচ্ছা, তো ইম্পেয়ারমেন্ট থেকে যদি লস হয়ে থাকে সেটা আমরা রিকগনাইজ করি হচ্ছে ইনকাম স্টেটমেন্টে। প্লাস হচ্ছে আমরা ব্যালেন্স শিটে সেই অ্যাসেটের ভ্যালুটাকে কি করতে হয়? রিডিউস করতে হয় টু দ্য রিকভারেবল ভ্যালু। এখানে আমরা একটু পরে ডিটেলে কথা বলছি, এখানে যা যা আমরা সাম আপ বললাম। আচ্ছা, এখন ইনটেনজিবলস এর এখানে যে আমরা লাইফের বেসিস একটা ক্লাসিফিকেশন দেখিয়েছি, ইনটেনজিবলস আরেকটা ক্লাসিফিকেশন আমরা ডিসকাস করতে পারি। দ্যাট ইজ বেসড অন, ইউ ক্যান রিকল যে আমরা বলেছিলাম আইডেন্টিফায়েবল অ্যান্ড নট আইডেন্টিফায়েবল। একটা ছিল আইডেন্টিফায়েবল, আরেকটা ছিল আনআইডেন্টিফায়েবল। এখন এই দুটো আমরা কিভাবে রিকগনাইজ করতে পারি? রিমেম্বার আমরা ডিসকাস করছি লং টার্ম অ্যাসেটস এর ইনটেনজিবলস নিয়ে এট দিস মোমেন্ট। আচ্ছা, সো আইডেন্টিফায়েবল যে ইনটেনজিবলস গুলো সেগুলো উই ডিসকাসড ইন আওয়ার আর্লিয়ার ক্লাস যে এটা বিজনেস থেকে সেপারেটলি চিন্তা করা যাবে। এই ধরনের ইনটেনজিবলস গুলোকে বিজনেস থেকে কি করা যাবে? সেপারেটলি চিন্তা করা যাবে। সে ফর এক্সাম্পল, আপনার আমরা এক্সাম্পল দিয়েছিলাম যে ইউনিলিভার
ইউনিলিভার তার পিউরিটটা সেল করে দিয়েছিল। সো এটা একটা এক্সাম্পল। পিউরিটটা তার সেপারেট একটা ব্র্যান্ড। আহ, এটা অ্যাকচুয়ালি শুধু ব্র্যান্ড সেল করে নাই, পাশাপাশি তার যে এন্টায়ার যে ওয়াটার সলিউশন যে এন্টিটি, সেটা সেল করে দিয়েছে আপনার শ্রীলঙ্কার একটা ফার্মের কাছে। আচ্ছা, পাশাপাশি আপনি ইউনিলিভারে যে ব্র্যান্ডস গুলো দেখেন, মোস্ট অফ দ্য ব্র্যান্ডস আর পারচেজড, এবং এটা সেপারেটলি পারচেজ করা হয়েছে, জাস্ট ব্র্যান্ডটা পারচেজ করা হয়েছে। ফর এক্সাম্পল, আপনি ডাবের সাথে পরিচিত, ডাবটা সেপারেট একটা ব্র্যান্ড, এই ব্র্যান্ডটাই শুধু পারচেজ করা হয়েছে। সো যে কোম্পানি থেকে পারচেজ করা হয়েছে ওই কোম্পানি কিন্তু রয়ে গেছে, তারা শুধু তাদের ডাব ব্র্যান্ডটা হচ্ছে ইউনিলিভারের কাছে সেল করে দিয়েছে, এরকম ব্যাপারটা হয়ে থাকে। আচ্ছা, তাহলে কি করা যাবে? আইডেন্টিফাইবল ইনটেনজিবল, সেটা কি করা যায়? ফার্ম থেকে সেপারেটলি চিন্তা করা যায়। আচ্ছা, সো এটা কন্ট্রাস্টিং এক্সাম্পলকে আমরা বলেছিলাম গুডউইল। গুডউইলকে আপনি ফার্ম থেকে কি করতে পারবেন না, সেপারেটলি চিন্তা করতে পারবেন না। আচ্ছা, আর কি কি ক্যারেক্টারিস্টিক্স আইডেন্টিফাইবল ইনটেনজিবলস এর, যে এটার কন্ট্রোল আপনার কাছে থাকতে হবে। মানে এটা ইজ আ ভেরি ইনহেরেন্ট ডেফিনিশন অফ অ্যাসেট, যে আমার এটা আমাকে ওন করতে হবে, আমাকে কন্ট্রোল করতে হবে। So, আমার যদি কন্ট্রোল না থাকে তাহলে তো সেটাকে আমি অ্যাসেট বলতে পারছি না। আচ্ছা, আর কি থাকতে হবে? সে ফর এক্সাম্পল, আপনার একটা এমন একটা ইনটেনজিবলস আছে, সেটা যদি কোনো ইকোনমিক বেনিফিটস প্রডিউস না করে, দ্যাট ইজ আ ভেরি বেসিক ডেফিনেশন অফ অ্যাসেট, তাহলে সেটা তো এখানে আসবে না। তো আপনার কি থাকতে হবে? মেজারেবল ইকোনমিক বেনিফিটস, আপনার সেই ইনটেনজিবলসটা প্রডিউস করছে এরকম ব্যাপারটা থাকতে হবে, যে সে আপনাকে কি দিবে। আপনি যে একটা ব্র্যান্ড বা একটা ট্রেডমার্ক যে আপনি পারচেস করেছেন, সেটা যেন আপনাকে কি দেয়, ফিউচার ইকোনমিক বেনিফিটস দিবে, এবং সেটা কি থাকতে হবে, সেটা যেন আপনি কোয়ান্টিফাই করতে পারেন। তো এই ক্যারেক্টারিস্টিক্স গুলো থাকলে আমরা তাকে কি বলি? আইডেন্টিফাইবল ইনটেনজিবলস। বাট ইন কন্ট্রারি, আমাদের কাছে আরো কিছু ইনটেনজিবলস থাকে, দোস আর লাইক গুডউইল, যেটাকে আমরা কি করতে পারি না, ফার্ম থেকে সেপারেটলি চিন্তা করতে পারি না। সো এই intangibles কে আমরা বলি কাইন্ড অফ আনআইডেন্টিফাইবল ইনটেনজিবল অ্যাসেট। দিস এন এক্সাম্পল অফ, ক্লাসিক এক্সাম্পল অফ আনআইডেন্টিফাইবল ইনটেনজিবল অ্যাসেট। আচ্ছা, এখন আমাদের আজকের যেটা মেইন ডিসকাশন, যে প্রথমে আমরা ইনটেনজিবলস কে কিভাবে অ্যাকাউন্টিং স্টেটমেন্টে রিকগনাইজ করে থাকি, এবং এটার জন্য অ্যানালিস্টদের কি ইমপ্লিকেশনস আছে, এই দুটো ব্যাপার আমাদের জানা। সো এই ব্যাপারটা জানার জন্য আমাকে বুঝতে হবে যে ইনটেনজিবলস আমার কাছে বা আমার কোম্পানির কাছে কয়ভাবে আসতে পারে। ইনটেনজিবলস আমার কোম্পানির কাছে দুভাবে আসতে পারে। একটা আসতে পারে যে আমরা ইনটেনজিবলস পারচেস করব। তার মানে কি? একটু আগে আমি পারচেসের এক্সাম্পল দিচ্ছিলাম, কোন এক্সাম্পলটা বলেন তো, যে ইনটেনজিবলস পারচেস করা হয়েছে? একটু কমেন্টে বা চ্যাটে মেনশন করেন দেখি, আমি পারচেসে ইনটেনজিবলস পারচেস করা হয়েছে এরকম কোন এক্সাম্পলটা দিয়েছি, বা ইনটেনজিবলস একুয়ার করা হয়েছে। রাইট। আমরা একটু আগে এক্সাম্পল দিয়েছিলাম কিছু ব্র্যান্ড পারচেস করা হয়েছে, সো দিস ইজ এন এক্সাম্পল অফ যে পারচেস করে কিভাবে ইনটেনজিবলস আসে। আচ্ছা, এখন আমাদের এই ক্যাটাগরিটা কিভাবে জানতে, কেন জানা প্রয়োজন? কারণ হচ্ছে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট ভ্যারিস, যে আপনার ইনটেনজিবলসটা কি পারচেস করা হয়েছে নাকি ইন্টারনালি জেনারেট করা হয়েছে। সো পারচেস করা হলে একভাবে ট্রিটমেন্ট হবে, আর ইন্টারনালি জেনারেট হলে আরেকভাবে ট্রিটমেন্ট হবে। সো আমরা প্রথমে পারচেসের এক্সাম্পলটা দেখি। সো পারচেসের ব্যাপারটা একটু রিলেটিভলি মোর ফ্যামিলিয়ার টু ইউ, কারণ আপনি অন্যান্য টেনজিবল অ্যাসেট পারচেস করলে যেভাবে আপনার রেকর্ড করা হয় বা যেভাবে রিকগনাইজ করা হয়, ঠিক একইভাবে ইনটেনজিবলস পারচেস করলে একইভাবে মোটামুটি রিকগনাইজ করা হয়। ফর এক্সাম্পল, আপনি একটা মেশিন পারচেস করছেন। আমরা এক্সাম্পল দিয়েছিলাম ক্লাসে, আপনার একটা এমআরআই মেশিন যদি আপনার সমরিতা হসপিটাল পারচেস করে, তাহলে সে কিভাবে রিকগনাইজ করবে? সো ইউ ক্যান রিকল যে তার আহ, যে টোটাল কস্ট হলো এটাকে ইনস্টল করতে গিয়ে, সে কস্ট ভ্যালুতে কি করতে হয়, রিকগনাইজ করতে হয়। আচ্ছা, তাহলে আমরা পারচেস যখন একটা ইনটেনজিবল যখন পারচেস করা হলো, একটু আগে আমি এক্সাম্পল দিয়েছিলাম যে ইউনিলিভার্সে
ডাব ব্র্যান্ডটা পারচেস করে নিল। সো তার যে কস্ট হলো, সেই কস্টে তাকে তার ব্যালেন্স শিটের অ্যাসেটে ইনটেনজিবলসটা আনতে হবে। এখন ইউজুয়ালি এই কস্টটা হচ্ছে আপনার সেই ব্র্যান্ডটার ফেয়ার ভ্যালুটা। আমরা ফেয়ার ভ্যালু সম্পর্কে অলরেডি জানি। মানে আমি যে পারচেস করেছি, আমরা ধরে নিয়েছি যে আমরা কোন কি কি ভ্যালুতে পারচেস করেছি, ফেয়ার ভ্যালুতে পারচেস করেছি। সো আমি যদি ফেয়ার ভ্যালুতে পারচেস করি, আমার কস্ট কোনটা? আমার কস্ট হচ্ছে এটা, মানে দুটো সেম তখন, রাইট? প্রাইমারি বেসিস হচ্ছে আমরা ইনটেনজিবলস যখন পারচেস করা হয় সেটা ব্যালেন্স শিটে কিভাবে রিকগনাইজ করি, সেটা রিকগনাইজ করি কস্ট বেসিস আমরা রিকগনাইজ করি। অফেন এই কস্টটা হচ্ছে সেই ইনটেনজিবলস এর কি ফেয়ার ভ্যালু। আচ্ছা, এখন কথা হচ্ছে আহ অ্যানালিস্টের জন্য এখানে ইমপ্লিকেশনস কি আছে। অনেক সময় যেটা হয়, আমরা যখন ইনটেনজিবলস পারচেস করি বা একটা কোম্পানি যখন অন্য কোম্পানি থেকে ইনটেনজিবলস পারচেস করে, দেয়ার মাইট বি এ কেস যে আমরা গ্রুপ অফ ইনটেনজিবলস একসাথে পারচেস করেছি। ফর এক্সাম্পল, আপনার ইউনিলিভার যেটা গ্লোবাল, সেটা দেখেছেন যে জিএসকে থেকে কিছু, জিএসকে তো একুয়ার করেছে একটা পার্সেন্টেজ, 80% প্লাস একুয়ার করেছে, বাট সাথে সাথে কিছু ইনটেনজিবলস তার কাছে চলে আসছে। কি কি ইনটেনজিবলস আসছে? ফর এক্সাম্পল হরলিক্স এর ব্র্যান্ডটা, তারপর তার বুস্ট একটা ব্র্যান্ড আছে এনার্জি ড্রিঙ্ক, এটা ব্র্যান্ড আসছে। তারপর আপনার আরেকটা আসছে, আহ, আপনার গ্লুকোজের একটা ব্র্যান্ড আছে গ্লাক্সো, আমি নামটা এক্স্যাক্টলি রিকল করতে পারছি না। আচ্ছা, গ্লুকোজ ড্রিঙ্ক যেটা। So, এখানে আমি কয়টা ব্র্যান্ডের কথা লিখেছি? মোর দেন ওয়ান। আমি যখন গ্রুপ অফ ইনটেনজিবল যখন একসাথে পারচেস করেছি, তখন অ্যানালিস্টের জন্য যেটা আমরা ফোকাস করার জন্য আমরা রিকমেন্ড করি সেটা হচ্ছে আপনার কোনটার জন্য কত কস্ট দেখাবেন। এটা অ্যানালিস্ট তো আর দেখাতে পারে না, এটা হচ্ছে কোম্পানি যারা ম্যানেজার্স তারা অ্যালোকেট করবে যে আমরা 100 টাকা যদি পারচেস করি, এই ব্র্যান্ডগুলো তিনটার ভ্যালু যদি 100 টাকা হয়, আমি হরলিক্স এর জন্য কত টাকা দিয়েছি? 30। আর বুস্টের জন্য সে 20 দিয়েছি। আর গ্লাক্সো ডিহাইড্রেট এটার জন্য আমরা সে ফর এক্সাম্পল দিয়েছি 50। এখন কোশ্চেন হচ্ছে এই অ্যালোকেশনটা কোম্পানি ম্যানেজার্সটা করে, সো আপনাকে সেটা ফলো করতে হয় যে তারা কোন ব্র্যান্ডের জন্য কত ভ্যালু অ্যাসাইন করছে। বাট অ্যানালিস্টের জন্য যেটা মোর ক্রিটিক্যাল, সেটা হচ্ছে রাদার দেন লুকিং অ্যাট যে কোন ব্র্যান্ডের জন্য বা কোন ইনটেনজিবলস এর জন্য কত ভ্যালু অ্যাসাইন করেছে, এটাতে মোর ফোকাস করা চেয়ে মোর ফোকাস যেখানে করা উচিত সেটা হচ্ছে আমরা যে গ্রুপ অফ ইনটেনজিবলস গুলো পারচেস করেছি, সেখানে কোন ইনটেনজিবলস গুলো ফিউচার অফ দ্য, মানে ফার্মের ফিউচারের জন্য বেশ ভালো পারচেস হয়েছে, বা ফার্মের জন্য বেশ স্ট্র্যাটেজিক্যালি একটা ভালো ডিসিশন হয়েছে, যেটা ফার্মের ফিউচারে কি করতে পারবে, ফার্মের যে ফিউচার অপারেটিং পারফরমেন্স এটাকে ভালো করতে পারবে। সে ফর এক্সাম্পল আপনি আহ বুস্টটা বেশ ভালো মার্কেট পায় নাই, তো ওই ক্ষেত্রে আপনি যদি এমন একটা ইনটেনজিবলস পারচেস করে থাকেন যেটা আপনার জন্য কি না, আপনার বিজনেসের জন্য ভালো না, ইট ইজ এ কাইন্ড অফ নেগেটিভ সাইড। তো এটা আইডেন্টিফাই করা হচ্ছে অ্যানালিস্টের জন্য গুরুত্বপূর্ণ, রাদার দেন যে বুস্টে কত ভ্যালু অ্যাসাইন করা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, আহ, আজকে না দেখলে আচ্ছা আমি তো থাকি রুমে আর বললাম রে ঘুমাই নিয়ে নিয়ে গেছে যখনই না ওকে। এখন আমরা এই যে আপনার ইনটেনজিবলস কে পারচেস করলাম, আমার ব্যালেন্স শিটে অ্যাসেট অ্যাড হলো, এখন এটা ব্যালেন্স শিট ইফেক্ট কি হবে আর ইনকাম স্টেটমেন্ট ইফেক্ট কি হবে? সো দ্য ইফেক্ট আর অলমোস্ট সিমিলার। হোয়াট হ্যাভ ইউ লার্নড? আপনার ইনকাম স্টেটমেন্ট অ্যানালাইসিস আপনি জেনেছেন আহ, যে ক্যাপিটালাইজ ক্যাপিটালাইজিং ভার্সেস এক্সপেন্সিং। সো এটার যে জেনারিক ডিসকাশন,
যে আমরা যদি বেশি ক্যাপিটালাইজ করি, পারচেসের সময় যদি বেশি ভ্যালু অ্যাসাইন করি, তখন যেটা হতে পারে যে আমার অ্যাসেটের ভ্যালু ইনক্রিজ হচ্ছে। বা লেটার আমার যেটা হতে পারে আহ, যে আমি যদি বেশি ভ্যালু অ্যাসাইন করি, সেটা যদি আমার অ্যাবাভ ফেয়ার ভ্যালু হয়, পরে হয়তো আমাকে ইম্পেয়ারমেন্ট করা লাগতে পারে। সো ইম্পেয়ারমেন্ট যখন হবে তখন কিন্তু আমার প্রফিট এন্ড লস স্টেটমেন্ট আমাকে কি দেখাতে হবে? এক্সপেন্স দেখাতে হবে। So higher capitalization causes the higher value in asset, higher value in the balance sheet. আহ, আবার আপনার আপনার হায়ার নেট ইনকাম, এই ব্যাপারগুলো হতে পারে। সো ওই ডিসকাশনটা জেনারিক, মানে এই এই ডিসকাশনটা এখানে আহ, আমরা আর এখানে কন্টিনিউ করছি না। আমরা জাস্ট এটার সাথে কন্ট্রাস্টিং যেটা বলছি সেটা হচ্ছে ইন্টারনালি জেনারেটেড হলে কি হয়। সো মোস্ট অফেন আপনি আহ, আমরা মাইক্রোসফট আর অ্যাপলকে কম্পেয়ার করতে পারি। সো অ্যাপলের যে ব্র্যান্ডস গুলো আছে বা অ্যাপলের যে ইনটেনজিবলস গুলো আছে, মোস্ট অফ দ্য কেসেস দিস আর ইন্টারনালি জেনারেটেড। হয়রাস মাইক্রোসফটের যে ব্র্যান্ডস গুলো আছে বা মাইক্রোসফটের যে ইনটেনজিবলস গুলো আছে, তার মধ্যে বেশ ভালো সংখ্যক আছে যেগুলো হচ্ছে পারচেস করা হয়েছে বা যেগুলো একুয়ার করা হয়েছে। সো সেখানে ডিসকাশনটা কি? ইন্টারনালি জেনারেটেড হলে তখন আমাকে কিভাবে রেকগনাইজ করতে হবে? সো দ্য আইডিয়া ইজ দ্যাট যখন আপনার ইন্টারনালি জেনারেটেড কোনো ইনটেনজিবলস হয়, ফর এক্সাম্পল চিন্তা করেন অ্যালফাবেটের ক্ষেত্রে গুগল ইজ a kind of their main business, তার সে অ্যাবাউট $385 billion রেভিনিউ আছে। আচ্ছা, এখন উই অল রিকগনাইজ দ্যাট দিস গুগল ব্র্যান্ড, এটাকে যদি আমরা ব্র্যান্ড চিন্তা করি, ইজ এ ভেরি স্ট্রং ব্র্যান্ড। এখন আপনি চাইছেন যে এই ব্র্যান্ডের ভ্যালুটাকে কি করার জন্য? অ্যাসেট হিসেবে রেকগনাইজ করতে। এখন এই গুগল ব্র্যান্ডটা কি গুগল বা কারোর কাছ থেকে পারচেস করেছে, নাকি সে ইন্টারনালি জেনারেট করেছে? হোয়াট ডু থিঙ্ক? মানে গুগল যে কোম্পানিটা, সেই কোম্পানিটা, গুগল তার যে ব্র্যান্ড, এই ব্র্যান্ডটা কি তার ইন্টারনালি জেনারেটেড নাকি কারো কাছ থেকে পারচেস করা? হোয়াট ডু থিঙ্ক? এটা ইন্টারনালি জেনারেটেড, রাইট? একইভাবে আপনি যদি এই ম্যাটার কথা চিন্তা করেন, ম্যাটার জন্য সে ফেসবুকটা তার ইন্টারনালি জেনারেটেড ব্র্যান্ড, ভাইরাস তার যেটা হোয়াটসঅ্যাপ, এটা হচ্ছে পারচেস করা। ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে জেনেরিক বা রুল অফ থাম্ব যেটা আপনাকে খেয়াল রাখতে হবে, ইন্টারনালি জেনারেটেড যদি কোনো ইনটেনজিবলস হয়ে থাকে, সেটার জন্য যদি কোনো এক্সপেন্স হয়ে থাকে, সমস্ত এক্সপেন্স আপনাকে এক্সপেন্সড করতে হবে, এটাকে কোনোভাবে অ্যাসেটে নেওয়া যাবে না। এখন কথা হচ্ছে কেন নেওয়া যাবে না? এটার আর্গুমেন্ট হচ্ছে এই গুগলের যে ব্র্যান্ড, এই ব্র্যান্ডটা কিভাবে ভ্যালুয়েবল হলো, বা ফেসবুকের যে ব্র্যান্ড, এটা কিভাবে ভ্যালুয়েবল হলো? কারণ হচ্ছে দে ডিড সাম ইন্টারেস্টিং অপারেশনস থ্রু আউট দ্য ইয়ার্স, এই জন্য আজকে গুগলটা কি হলো? ভ্যালুয়েবল হলো। তো তারা যে ইন্টারেস্টিং অপারেশনস কন্টিনিউ করলো এত বছর পর্যন্ত, সেটা আমরা অপারেটিং এক্সপেন্স অলরেডি দেখিয়েছি না? মানে তার অপারেশনস কন্টিনিউ করতে করতে যা যা এক্সপেন্স হলো সেটাকে আমরা অলরেডি দেখিয়েছি। তো এখন আমি যদি আলাদাভাবে গুগলকে চিন্তা করতে চাই, সেটা আমি চিন্তা করতে পারছি না। কারণ গুগল ব্র্যান্ড এস্টাবলিশ করতে আমার যা যা অপারেশনস করা দরকার ছিল তা তো আমরা করেছি বলেই তো আজকে গুগল ব্র্যান্ডটা ভ্যালুয়েবল হয়েছে। তো আমি নতুন করে এটাকে সেপারেটলি কি করতে পারছি না, এই ব্র্যান্ডটার ভ্যালু কত সেটা করতে পারছি না। বাট ইফ ইট ইজ সাচ দ্যাট যে মাইক্রোসফট সে গুগলকে পারচেস করে নিচ্ছে,
তখন ট্রানজেকশন থেকে আমি সেপারেট একটা ভ্যালু কি করতে পারবো, যে আমার কম্পিটিটিভ যখন বিট হবে তখন আমি বলতে পারবো যে গুগল ব্র্যান্ডটা কত ভ্যালু। আর আমি ইন্টারনালি সেটা কি করতে পারছি না, এটা অ্যাসার্টেন করতে পারছি না যে গুগলের ভ্যালু আমি কত অ্যাসাইন করব বা এই ব্র্যান্ডের ভ্যালু কত অ্যাসাইন করব, যেহেতু আমার এটা ইন্টারনালি জেনারেটেড। ঠিক আছে, তাহলে রুল অফ থাম কি, আমার ইন্টারনালি জেনারেটেড যে ইনটেনজিবলস গুলো থাকবে সেটাকে কি করতে হবে, এক্সপেন্স করতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখন কোন ক্ষেত্রে এক্সেপশন আছে, ইউ ক্যান রিকল যে আমরা ক্লাসে ডিসকাস করেছিলাম কোভিড ভ্যাকসিন নিয়ে, যে যেটার জন্য আমরা ডিসকাস করেছিলাম রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট একটা ইনটেনজিবলস, এটাকে আমাদের কিভাবে ট্রিট করতে হয়, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। এখন রিসার্চ এন্ড ডেভেলপ এটা হচ্ছে এক্সেপশন, আমরা যে সমস্ত ইন্টারনালি জেনারেটেড ইনটেনজিবলস এর জন্য যা যা এক্সপেন্স, এটাকে যে এক্সপেন্স করতে হবে, এটা হচ্ছে রুল অফ থাম। ঠিক আছে, বাট এক্সেপশন হচ্ছে দুটো জায়গায়, একটা হচ্ছে রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে, আরেকটা জায়গা হচ্ছে সফটওয়্যার। এই দুইটার ব্যাপারে একটু সেপারেটলি জানতে হয়। সো রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের ব্যাপারে আমরা একটু আগে ডিসকাস করেছিলাম, তো আমরা আবার একটু ডিসকাস করছি সো দ্যাট ইউ ক্যান রিলেট ইট। আচ্ছা, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কেন করা হয় সেটা আমরা অলরেডি বেশ এক্সাম্পল দিয়েছি। সেটা অ্যাপলের ক্ষেত্রে হতে পারে, আহ, তারপর আপনার আমরা অ্যাস্ট্রাজেনকা বা ফাইজার এগুলো কথা বলেছি, কোভিড ভ্যাকসিনের ক্ষেত্রে তাদের কি করতে হয়েছে, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট করতে হয়েছে। এখন আপনি যদি ইউএস গ্যাপ ফলো করেন, তাহলে এন্টায়ার রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে আপনার যা যা এক্সপেন্স হয়েছে সেটাকে এক্সপেন্স করতে হবে, সেটাকে কোনোভাবে ক্যাপিটালাইজ করে অ্যাসেট করা যাবে না। মানে সেটা কোনো পোর্শন কোথায় যাবে না, ব্যালেন্স শিটে যাবে না। কি ফলো করলে, ইউএস গ্যাপ ফলো করলে। এখন রিসার্চ কি আর ডেভেলপমেন্ট কি সেটা আমরা অলরেডি ডিসকাস করেছি। সো রিসার্চে আপনি কি করছেন, প্ল্যান্ড একটা ইনভেস্টিগেশন করছেন to make a scientific experiment to look for a solution for a problem. আর ডেভেলপমেন্টে আপনি কি করছেন, আপনি যখন মোটামুটি একটা সলিউশন পেলেন, সেই সলিউশনটাকে একটা ফরম্যাটে আনার জন্য, ইটস আ কাইন্ড অফ মার্কেটেবল করার জন্য আপনি যে প্রোটোটাইপ ডেভেলপ করছেন সেটার খরচটা হচ্ছে ডেভেলপমেন্ট। সো ইউএস গ্যাপ যদি আপনাকে ফলো করতে হয়, সেটা অ্যাপল ফলো করতে হচ্ছে, এই মেটাকে ফলো করতে হচ্ছে, তাহলে তার যে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এটা কমপ্লিট কোথায় চলে যাবে, এই অ্যামাউন্টটা এখানে যা যা খরচ হবে পুরো অ্যামাউন্টটা কোথায় চলে যাবে, ইনকাম স্টেটমেন্টের কিসে দেখাতে হবে, কিসে দেখাতে হবে, এক্সপেন্সে দেখাতে হবে। So, এই জন্য আপনি যখন ইনটেনজিবলস নিয়ে কাজ করতে যাবেন ফর ইউএস কোম্পানি, তখন আপনার ইনটেনজিবলস এর একটা ভালো প্রক্সি হচ্ছে, মানে ইনটেনজিবলস যে তারা কতটুকু মেজার করছে বা তারা কতটুকু ইনটেনজিবলস এ কনসেন্ট্রেট করছে, সেটা মেজার করার ভালো একটা প্রক্সি হচ্ছে তাদের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এক্সপেন্স কত, সেটা কোয়ান্টিফাই করা। ঠিক আছে। আচ্ছা, আর আমরা আইএফআরএস যখন ফলো করি তখন আমরা যেটা জেনেছি যে উই হ্যাভ টু ডিস্টিংগুইশ টু স্টেজেস, ওয়ান ইজ রিসার্চ, অ্যানাদার ওয়ান ইজ ডেভেলপমেন্ট, রাইট? তাহলে রিসার্চ স্টেজকে আমাদের সেপারেটলি আইডেন্টিফাই করাটা বুঝতে হবে, ডেভেলপমেন্ট স্টেজটা আইডেন্টিফাই করাটা বুঝতে হবে। এখন কোন সময় আমরা ডেভেলপমেন্ট কস্টটাকে ক্যাপিটালাইজ করতে পারবো, আমরা তিনটা ক্রাইটেরিয়া নিয়ে ডিসকাস করেছিলাম। কেউ একটু ক্রাইটেরিয়া গুলো মেনশন করতে পারবেন, যে ডেভেলপমেন্ট এক্সপেন্স কে কখন আমরা ক্যাপিটালাইজ করতে পারবো অ্যাকর্ডিং টু আইএফআরএস? এটা টেকনোলজিক্যাল ফিজিবিলিটি এবং এটাকে আমরা মার্কেটে এস্টাবলিশ করতে পারবো, সেটা আমাদের এক্সপেন্স, আমাদের রিসোর্সেস আছে। দেন আমার
এটা একটা ভালো মার্কেট আছে, এই ব্যাপারগুলো যখন আমি এস্টাবলিশ করতে পারবো তখন আমার জন্য কি হবে, আমি ডেভেলপমেন্টটাকে ক্যাপিটালাইজ করতে পারবো। ঠিক আছে? আচ্ছা। সো এখন সফটওয়্যারের ব্যাপারে, ইউএস গ্যাপ কি বলছে আর আইএফআরএস কি বলছে। সো দ্য আইডিয়া অফ দ্য সফটওয়্যার, এখন সফটওয়্যার দুটো কারণে হতে পারে। আপনি যখন সফটওয়্যারের কথা বলছি, আপনি খুব সহজে বোঝার জন্য আপনি একটা অ্যাপের কথা চিন্তা করতে পারেন। আপনি আজকাল অ্যাপের সাথে খুব বেশি ফ্যামিলিয়ার, রাইট? অ্যাপ্লিকেশনের সাথে। সো একটা অ্যাপ ডেভেলপমেন্ট করতে আপনার কি হয়েছে, খরচ হয়েছে, রাইট? আপনি মোবাইলে যে অ্যাপগুলো ইউজ করে থাকেন, সেই অ্যাপগুলো যারা বানিয়েছে একটা কোম্পানিতে বানিয়েছে। এখন আমরা দুটো ক্যাটাগরিতে ডিসকাশনটা করব। একটা হচ্ছে অ্যাপটা আপনি বানিয়েছেন ফর আদার্স, মানে অন্যদের কাছে এটা কি করবেন, বিক্রি করবেন। কাইন্ড অফ আপনি একটা অ্যাপ বানিয়েছেন যেটা দিয়ে কি করা যায়, সে ফর এক্সাম্পল ক্যালকুলেট করা যায়, ক্যালকুলেটর একটা অ্যাপ, এবং ইট ইজ এন ইন্টারেস্টিং অ্যাপ, সেটা আপনি কি করবেন, সেল করবেন, তাহলে এটা একটা ক্যাটাগরি। আর কিছু সফটওয়্যার, সে ফর এক্সাম্পল আপনি একটা নিজের কোম্পানির সিকিউরিটির জন্য একটা সফটওয়্যার বানিয়েছেন, সেটা হচ্ছে আপনার নিজের জন্য। তাহলে কয় ক্যাটাগরি সফটওয়্যার হলো, দুই ক্যাটাগরি। একটা হচ্ছে আপনি কিছু সফটওয়্যার বানান কাদের জন্য, অন্যদের কাছে বিক্রি করার জন্য। আরেকটা ক্যাটাগরি সফটওয়্যার কিসের জন্য, আপনার নিজের জন্য। তাহলে ইন্টারনাল ইউজের জন্য একটা, আরেকটা কিসের জন্য, অন্যদের জন্য। এখন এই ক্ষেত্রে আপনি কিভাবে ট্রিট করবেন? প্রথম কথা হচ্ছে, আহ, যে সফটওয়্যারটা আপনি বানিয়েছেন অন্যদের জন্য, রিমেম্বার আমরা কিন্তু ইউএস গ্যাপ আর আইএফআরএস দুটো একসাথে কথা বলছি এট দিস মোমেন্ট। যে সফটওয়্যার বা যে অ্যাপটা আপনি বানিয়েছেন অন্যদের জন্য, সেটা আপনাকে ট্রিট করতে হবে একটু আগে যে আমরা আইএফআরএস এ রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট নিয়ে যেভাবে কথা বলেছি সেটার মতো। তাহলে একটু আমরা রিলেট করে, আইএফআরএস আমরা রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে কি বলেছি? তার মানে একটা অ্যাপ যখন আপনি বানাচ্ছেন, স্টিল ইউ আর নট শিওর যে এটার ফিজিবিলিটি কেমন হবে বা এটা অ্যাকসেপ্টেন্স কেমন হবে। তো যা যা এক্সপেন্স হচ্ছে রিসার্চে, সেটা আপনার কি হবে, এক্সপেন্স হবে। বাট যখন থেকে আপনি আহ একটা ভালো একটা সিগন্যাল পেলেন যে এটা মার্কেটে বেশ ভালোভাবে কি হবে, অ্যাকসেপ্টেবল হবে, এখন এরপরে আপনি সেই সফটওয়্যারটা ডেভেলপ করতে গিয়ে বা এটাকে কাস্টমাইজ করতে বা এটাকে প্রোটোটাইপ করতে গিয়ে আপনার যা যা খরচ হলো, তখন যে ডেভেলপের স্টেজে যা খরচ হবে সেটা কি হবে, সেটাকে আপনি ক্যাপিটালাইজ করতে পারবেন। তার মানে আপনাকে টেকনোলজিক্যাল ফিজিবিলিটি যেই দিন পর্যন্ত আপনি জানছেন না, ততদিন পর্যন্ত রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে সেই সফটওয়্যারের জন্য যা যা খরচ হচ্ছে সেটা আপনার কি করতে হবে, এক্সপেন্স করতে হবে সফটওয়্যারে। বাট যেই দিন থেকে আপনি জানলেন যে এই সফটওয়্যারটা বেশ ভালো, অ্যাকসেপ্টেবল এবং বেশ ভালো, এটার টেকনোলজিক্যাল কি আছে, ফিজিবিলিটি আছে, তখন আপনি কি করতে পারবেন, আহ এর জন্য যা খরচ হচ্ছে সেটাকে ক্যাপিটালাইজ করতে পারবেন। ঠিক আছে, আমরা এটা একটু পরে একটা এক্সাম্পল দেখবো। আহ তাহলে আমরা বুঝলাম যে অন্যদের জন্য যে সফটওয়্যারটা আমি বানিয়েছি সেটা ট্রিটমেন্টটা কি হবে, তাহলে সেটা ট্রিটমেন্ট আইএফআরএস আর ইউএস গ্যাপ দুটোর যেভাবে ট্রিট করছে, দুটো ট্রিটমেন্ট সিমিলার। আমরা রেফারেন্স দিয়েছি কি, আইএফআরএস রিসার্চ এন্ড ডেভেলপমেন্টকে যেভাবে ট্রিট করে সফটওয়্যার ফর আদার্স, সেটাকে একইভাবে ইউএস গ্যাপ আর আইএফআরএস কি করে, ট্রিট করে। আচ্ছা, এখন কথা হচ্ছে, আমি যদি নিজের জন্য সফটওয়্যার বানিয়ে থাকি, তাহলে সেটাকে কি করতে হবে? সেটার আইডিয়াটা হচ্ছে, আমি যদি নিজের জন্য সফটওয়্যার বানিয়ে থাকি, ট্রিটমেন্ট হচ্ছে, আপনি এই সফটওয়্যারটা বানাতে আপনি যা যা খরচ হয়েছে সেটা আপনাকে এক্সপেন্স করতে হবে।
আনলেস ইউ নো যে আপনি এই সফটওয়্যারটা যে পারপাসে বানিয়েছেন এবং সেই পারপাসে কমপ্লিটলি এটা ইউজ হচ্ছে। এটা যদি কমপ্লিট, যেদিন আপনি এস্টাবলিশ করলেন আপনি যে পারপাসে বানিয়েছেন এবং সেই পারপাসে এটা ফুললি সেট এবং ফুললি এটার ফিজিবিলিটি আছে, সেই দিন থেকে আপনি এটাকে ক্যাপিটালাইজ করতে পারবেন। বাট ওটা যতক্ষণ না আপনি জানছেন না, ততক্ষণ আপনাকে এটা ডেভেলপমেন্ট, ততক্ষণ আপনাকে কি করতে হবে, এটা রিলেটেড যা কস্ট হবে সেটাকে এক্সপেন্স করতে হবে। সো ইস মোর অর লেস সিমিলার টু অন্যদের জন্য সফটওয়্যার বানালে যা হয়, নিজের জন্য সফটওয়্যার বানাতে গেলে একই একই ধরনের, মানে টেকনোলজিক্যাল ফিজিবিলিটি যতদিন আমি জানতে পারছি না ততদিন পর্যন্ত যা খরচ হচ্ছে সেটাকে কি করতে হবে, এক্সপেন্স করতে হবে। আর যেদিন আমি জেনে গেলাম যেটা টেকনোলজিক্যাল ফিজিবিলিটি আছে, এটার বেশ ভালো অ্যাকসেপ্টেন্স আছে, বা এটা আমি যে পারপাসে বানিয়েছিলাম সেই পারপাসে কি করা যাচ্ছে, ইউজ করা যাচ্ছে, তখন আমার কি করতে হবে, আপনার এটার পারপাসে যা খরচ হচ্ছে এটাকে ডেভেলপমেন্ট কস্টটা আনতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন দুটো জায়গায় আমরা কি তফাৎ দেখলাম, আমরা যদি সামারাইজ করি এই ব্যাপারে। একটা হচ্ছে ইনটেনজিবলস আসছে, যে আপনি পারচেস করার মাধ্যমে ইনটেনজিবলস আসতে পারে, আরেকটা হচ্ছে আপনার ইন্টারনালি জেনারেটেড ওয়েতে আসতে পারে। এখন পারচেসের ক্ষেত্রে আপনি অ্যাসেট হিসেবে রিকগনাইজ করতে পারছেন, ইনটেনজিবলস এর ক্ষেত্রে মোস্ট অফ দ্য কেসেস আপনি কি করতে পারছেন না, অ্যাসেট হিসেবে রিকগনাইজ করতে পারছেন না। এখন আমরা যদি কম্পেয়ার করি আহ দুটো কোম্পানি, একটা কোম্পানি হচ্ছে যার আহ আপনার একই ইনটেনজিবলস দুটো কোম্পানির সাথে অ্যাড হচ্ছে, বাট একজনের হচ্ছে ইন্টারনালি জেনারেটেড ইনটেনজিবলস, আরেকজন হচ্ছে সেটাকে পারচেস করেছে। তো কার জন্য অ্যাসেটের ভ্যালু বেশি হবে? হোয়াট ডু ইউ থিঙ্ক? যে কোম্পানিটা একই ইনটেনজিবলস পারচেস করেছে, আরেকটা কোম্পানি হচ্ছে একই ধরনের ইনটেনজিবলস কি করেছে, নিজে ইন্টারনালি ডেভেলপ করেছে, তার জন্য ব্যালেন্স শিটে অ্যাসেটের ভ্যালুটা বেশি হবে। যারা পারচেস করেছে তারা। ঠিক আছে, সো এখন আপনার অবজেক্টিভ যদি হয় যে আপনি কি করতে চান, আপনি চান যে ইউ ওয়ান্ট টু শো দ্যাট ইউর কোম্পানি ইজ আ ভেরি বিগ কোম্পানি, তখন আপনি হয়তো কোনটাকে প্রেফার করবেন? আপনি তখন প্রেফার করবেন যে আমরা পারচেসের মাধ্যমে কি করব, আমরা ইনটেনজিবলসটা আনবো, রাদার দেন জেনারেটিং ইট ইন্টারনালি। ওকে, এই জন্য কিছু কোম্পানি দেখবেন যে তারা একুইজিশন বা ব্র্যান্ড পারচেসে বেশ কনসেন্ট্রেট করে। ওয়ান অফ দ্য গুড এক্সাম্পলস ইজ ইউনিলিভার, যে সে তার ব্র্যান্ড পোর্টফোলিওতে যতগুলো ব্র্যান্ড আছে ম্যাক্সিমাম কেসে সে যেটা করে সে হচ্ছে পারচেস করে। আর কিছু কোম্পানি, ফর এক্সাম্পল অ্যাপলের ক্ষেত্রে যেটা কমনলি হয় সেটা হচ্ছে মোস্ট অফ দ্য ইনটেনজিবলস দে হ্যাভ আর internally generated rather than purchasing from others. Microsoft is another example, যারা হচ্ছে আপনার intangibles purchase করে rather than internally developing themselves. আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখি। ইট ইস ফ্রম টেক্সট বুক, কারিকুলাম, অরিজিনাল কারিকুলাম। আমরা এখানে কি দেখতে পাচ্ছি, স্ক্রিন দেখতে পাচ্ছেন আই থিঙ্ক। REH AG, a fictional company that reports under IFRS, incurs expenditures of euro 1000 per month during the fiscal year ended 31st December 2019 to develop software for internal use. আচ্ছা, ইন্টারনাল ইউজের জন্য একটা সফটওয়্যার তারা কাজ করছিল, সেটার জন্য 2019 সালে প্রতি মাসে তাদের খরচ হয়েছে কত, 1000 ইউরো করে। এখন কোশ্চেন হচ্ছে, হোয়াট ইজ দ্য অ্যাকাউন্টিং ইম্প্যাক্ট অফ দ্য কোম্পানি বিং এবল টু ডেমনস্ট্রেট দ্যাট দ্য সফটওয়্যার মেট দ্য ক্রাইটেরিয়া ফর রিকগনিশন অ্যাজ এন ইনটেনজিবল অ্যাসেট অন 1st February ভার্সেস 1st December? সো দুটো বিষয় এখানে। একটা বিষয় হচ্ছে যেটা এখানে বলা হচ্ছে যে আপনি সফটওয়্যারটা ইনটেনজিবল অ্যাসেট হিসেবে রিকগনাইজ করা যাবে, এটা আপনি জানতে পেরেছেন February 1-এ
অথবা ডিসেম্বর 1-এ। তাহলে আমরা দুটো কেসে ডিসকাস করবো। একটা হচ্ছে যদি এটা ফেব্রুয়ারি 1-এ হয় তাহলে কি হবে, আর এটা যদি ডিসেম্বর 1 আমি এটা জানতে পারি যে এটার একটা কি আছে, এটা ইনটেনজিবল হওয়ার যে ক্রাইটেরিয়া সেটা ফিল আপ করেছে, তাহলে কি হবে। আচ্ছা, সো প্রথম যেটা আমরা ধরে নিচ্ছি যে আমাদের ইয়ার স্টার্ট হয়েছে কবে, 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর, কবে শেষ হচ্ছে, 2019-এ। সো আমি জানুয়ারি মাস শেষ করলাম। সো আমি ফেব্রুয়ারি 1-এ জেনে গেলাম যে এই সফটওয়্যারটা আমার ইনটেনজিবল অ্যাসেট হিসেবে রিকগনাইজ করা যাবে। তখন আমি যেটা করতে পারি, আমি গত জানুয়ারি মাসে যে এক্সপেন্সটা, মানে জানুয়ারি মাসে যে এক্সপেন্সটা করেছি সেটাকে আমি দেখাবো এক্সপেন্সে। এক্সপেন্স মিনস ইনকাম স্টেটমেন্ট এক্সপেন্স হিসেবে দেখাবো, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এক্সপেন্স ফর সফটওয়্যার। আর বাকি 11 মাস যে খরচটা করেছি, 11 মাস বলতে কবে থেকে, এই যে 1 ফেব্রুয়ারি থেকে, 1 ফেব্রুয়ারি থেকে 31 ডিসেম্বর, কত মাস, 11 মাস। 11 মাসে আমি 1,000 পার মাসে যদি খরচ করি, 11 মাসে কত খরচ করেছি, 11,000। এই 11,000 খরচটা আমি দেখাবো ইনটেনজিবল অ্যাসেট হিসেবে অন দ্য ব্যালেন্স শিট, প্রাইমারিলি ফর হোয়াট, এই যে আমার যেটা নিজের সফটওয়্যার আছে সেটার জন্য। ঠিক আছে। আচ্ছা, এখন যদি ব্যাপারটা এমন হতো যে আমি 1 ফেব্রুয়ারি জানতাম না বা জানি নাই, আমি জেনেছি যে 1 ডিসেম্বরে জেনেছি যে আমার ইন্টারনালি জেনারেটেড যে সফটওয়্যার, বা আমার যে সফটওয়্যারটা ইন্টারনাল পারপাস আমি ইউজ করব সেটার ভালো কি আছে, ফিজিবিলিটিস আছে, এবং এটাকে আমি কি করতে পারবো, আহ আমি যে পারপাসে এটা, বা যে পারপাসে এটা, এই সফটওয়্যারটা তৈরি করেছে সেই পারপাস এটা কি করতে পারবো, ভালোভাবে ইউজ করতে পারবো, সেটা আমি জেনেছি কবে, 1 ডিসেম্বরে। এক্ষেত্রে যেটা হবে, জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত 11 মাসে যে খরচটা হয়েছে 11,000, সেই খরচটা আমাকে দেখাতে হবে এক্সপেন্সে, ইনকাম স্টেটমেন্টের এক্সপেন্সে। আর ডিসেম্বর 1 থেকে যেহেতু আমি জেনেছি যে এটা টেকনিক্যালি ফিজিবল, আহ ওই ক্ষেত্রে আমি যেটা করতে পারবো সেটা হচ্ছে 1 মাসের খরচ আমি দেখাতে পারবো ইনটেনজিবল অ্যাসেটে, 1,000 ইনটেনজিবল অ্যাসেটে দেখাতে পারবো। ঠিক আছে। আচ্ছা, এখন আহ একটা সফটওয়্যার টেকনোলজিক্যালি ফিজিবল, আর আরেকটা সফটওয়্যার আপনি ইউজ করেন, বা আপনি যে পারপাস ইউজ করতে চেয়েছেন সেই পারপাস ইউজ করতে চান বা ইউজ করবেন, দুটো ব্যাপার আলাদা। বাট আমি ইউজ করতে পারি বা না পারি, আর টেকনোলজিক্যাল ফিজিবিলিটি আছে বা না আছে, দুটোর মধ্যে যেটা অ্যাসেস করাটা মোর কমপ্লিকেটেড সেটা হচ্ছে টেকনোলজিক্যাল ফিজিবিলিটি আছে কিনা। ফর এক্সাম্পল, আমি ইউজ করা শুরু করে দিয়েছি, ঠিক আছে, এটা আমি ফিল আপ করেছি, দুটো ক্রাইটেরিয়া ফিল আপ করতে হয় ইনটেনজিবল অ্যাসেট হতে হলে। এখন আমি বলছি যে আমি যে পারপাসে ইউজ করতে চেয়েছিলাম সেই পারপাস আমি ইউজ করছি। এখন আমি ডিসেম্বর 1 থেকে ইউজ করা শুরু করলাম। এখন ডিসেম্বর 1 থেকে ইউজ করার সামনে আরো 6 মাস ইউজ করার পরে দেখলাম এটা আসলে আহ যতটুকু আমার জন্য ভালো হওয়ার কথা ছিল ততটুকু ভালো না, আমি হয়তো ইউজ করছি, তার মানে এটা টেকনোলজিক্যালি কিন্তু ততটুকু ফিজিবল না। বাট এটা আপনি কখন জানতে পারেন নাই, আপনি যেদিন থেকে শুরু করেছেন সেদিন কিন্তু আপনি জানতে পারেন নাই। বাট যখন আপনি ইউজ করা শুরু করলেন, সুন আফটার ইউজিং ইট ইউ স্টার্ট রিয়েলাইজিং যে এখানে অনেকগুলো কি আছে, অনেকগুলো ইস্যুস আছে, যেটার জন্য হয়তো আপনার সফটওয়্যারটা কি করা লাগতে পারে, ডিসকার্ড করা লাগতে পারে, বা এটা হয়তো একটা গুড অপশন না। তো ওই জায়গায় আমাদের একটা চ্যালেঞ্জের বিষয় আছে যে আমরা যখন এই সফটওয়্যারটাকে রিকগনাইজ করছি, আমরা ইমিডিয়েটলি কিন্তু একটা সফটওয়্যার যখন ইমিডিয়েটলি ডেভেলপ করা হয়, এটা আহ, অনেক এটা যদি আপনি খুব কনজারভেটিভ হন তাহলে হয়তো আপনি যেটা করতে পারেন এটাকে একটা ট্রায়াল রান হিসাবে দিতে পারেন। তখন কিন্তু আপনি ট্রায়াল রান যতদিন চলছে তার মানে এটা কিন্তু টেকনোলজিক্যালি ফিজিবল, এটা আপনি এস্টাবলিশ করতে পারেন নাই। তো ততদিন পর্যন্ত যা খরচ হচ্ছে এটা কিন্তু এক্সপেন্সে দেখাতে হবে। বাট অ্যাজ লং এস ইউর ট্রায়াল রান পিরিয়ড ইজ ফিনিশড এবং আপনি মোটামুটি যে ফিডব্যাক গুলো পেয়েছেন সেগুলো অ্যাড্রেস করতে পেরেছেন, এন্ড ইউ আর নাও কনফিডেন্ট যে এটা
বেশ ভালো টেকনোলজিক্যালি ফিজিবল, তখন আপনি ইনটেনজিবল অ্যাসেট হিসেবে রিকগনাইজ করতে পারছেন। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যে ডিসকাশনটা করলাম সেটা কি নিয়ে, ইনটেনজিবলস এর কিভাবে রিকগনাইজেশন হয়, এটা যদি পারচেস করা হয় অথবা এটা যদি ইন্টারনালি জেনারেট হয়, ডিফারেন্সটা কোন জায়গায় এটা আমরা জানলাম। আচ্ছা, আমাদের পরের যে ডিসকাশনটা সেটা হচ্ছে ইম্পেয়ারমেন্ট। ইম্পেয়ারমেন্ট থেকে আমরা প্রবলেম টেস্ট করে থাকি। সো ইম্পেয়ারমেন্ট একটু ভালোভাবে আহ, বুঝতে হবে। সো ইম্পেয়ারমেন্ট, সো আমরা ক্লাসের শুরুতে বলেছি ইম্পেয়ারমেন্ট কিভাবে ডেপ্রিসিয়েশন বা অ্যামortization থেকে ডিফারেন্ট। ওকে। আচ্ছা, এখন ইম্পেয়ারমেন্ট কখন হয়? সে আমি অ্যাসেট ইউজ করে থাকি, বিভিন্ন ধরনের অ্যাসেট। আমি লং টার্ম অ্যাসেট ইউজ করি, কারেন্ট অ্যাসেট ইউজ করি, ইনটেনজিবলস ইউজ করি, টেনজিবলস ইউজ করি, অনেক ধরনের অ্যাসেট ইউজ করে থাকি। সো ইম্পেয়ারমেন্ট কিন্তু আমার যে কোনো অ্যাসেটের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হতে পারে। মানে ইম্পেয়ারমেন্ট ইজ নট অনলি অ্যাপ্লিকেবল ফর ইনটেনজিবল অ্যাসেট, ইম্পেয়ারমেন্টে যে কোনো লং টার্ম অ্যাসেটস এর জন্য অ্যাপ্লিকেবল হতে পারে, ইভেন ইনভেন্টরির জন্য হতে পারে। ঠিক আছে। আচ্ছা, তাহলে ইম্পেয়ারমেন্ট আমরা একটু দেখার চেষ্টা করি। সো হোয়াট ইজ দ্য আইডিয়া অফ দ্য ইম্পেয়ারমেন্ট? দ্য আইডিয়া অফ দ্য ইম্পেয়ারমেন্ট ইজ দ্যাট, যে আপনি ব্যালেন্স শিটে অ্যাসেটের যে ভ্যালুটা দেখাচ্ছেন সেই ভ্যালুটার নাম আমরা বলি ক্যারিং ভ্যালু। এই ভ্যালুকে আমরা কি বলি? ক্যারিং ভ্যালু। এখন যদি কখনো আহ আমরা এটা রেকগনাইজ করি যে ব্যালেন্স শিটে আমার অ্যাসেটের যে ক্যারিং ভ্যালুটা দেখানো হচ্ছে সেই ভ্যালুটা লেস দেন রিকভারেবল ভ্যালু, right at this moment you can compare it with the realizable value we discussed in the first chapter. আমরা যে রিয়েলাইজেবল ভ্যালু ডিসকাস করেছিলাম মনে আছে? তো সেটার সাথে আপনি কম্পেয়ার করতে পারেন যে ফেয়ার ভ্যালু মাইনাস আপনার যে সেলিং প্রাইস, সরি সেলিং কস্ট, সেটার সাথে আপনি কম্পেয়ার করতে পারেন। আচ্ছা, তার মানে এই অ্যাসেটটা যদি আপনি এখন সেল করতে যান এবং এর সাথে সেলিং খরচগুলো যদি আপনি বাদ দেন, যেই ভ্যালুটা পাবেন, আর আপনার ব্যালেন্স শিটে যে ভ্যালুটা দেখানো হচ্ছে সেই ভ্যালুটা কম, মানে এই ভ্যালুটা এটার চেয়ে কম, তার মানে যে অ্যাসেটটা যে ভ্যালু থাকার কথা সেই ভ্যালুতে আমি রিপোর্ট করছি না, তখন আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে ইম্পেয়ারমেন্ট, মানে আমাকে ভ্যালু কমাতে হয়। ভ্যালু কেন কমেছে? কারণ এটা রিকভারেবল ভ্যালু কি হয়ে গেছে, কমে গেছে। আচ্ছা, এখন এই যে কমে গেছে, কমে যাবে সেটা কিন্তু আমি জানি না। জানি না মিনস হচ্ছে কমে যেতে পারে, বাট কবে হতে পারে, কত হতে পারে সেগুলো কিন্তু আমি জানি না। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড দ্য আনএন্টিসিপেটেড ডিক্লাইন। আমি এটা আগে থেকে কি করতে পারি না, আহ আমার এই ব্যাপারটা আমি জানি না। এখন ইম্পেয়ারমেন্ট হচ্ছে, ইম্পেয়ারমেন্টকে আমরা যেটা বলি সেটা হচ্ছে আপনার ভ্যালু ডিক্লাইন। ভ্যালু যদি অ্যাপ্রিসিয়েশন হয়, মানে যে কিছু অ্যাসেটের ক্ষেত্রে আমরা ফেয়ার ভ্যালুতে রিকগনাইজ করি, ফর এক্সাম্পল ফাইন্যান্সিয়াল অ্যাসেট, সো সেক্ষেত্রে হয়তো ভ্যালু ইনক্রিজ হলে সেই ব্যাপারটা আসতে পারে। বাট অফেন আমরা অন্যান্য অ্যাসেট গুলো, মোস্ট অফ দ্য কেসেস উই ফলো দা, মানে আপনি দেখেছেন যে আইএফআরএস আমরা আইদার কস্ট অর রিভ্যালুয়েশন দুটো ইউজ করি, রাইট? সো আপনি যদি রিভ্যালুয়েশন ইউজ করেন তখন হয়তো ভ্যালু বাড়ানোর প্রশ্নটা আসতে পারে। আমার কাছে একটা কোয়েশ্চেন আসছে, আমি কোয়েশ্চেনটা রেসপন্স করছি। আচ্ছা, আইএফআরএস আপনাকে অ্যালাউ করেছে দুটো, একটা হচ্ছে কস্ট আর একটা হচ্ছে কি, রিভ্যালুয়েশন। আমরা এগুলো নিয়ে ডিসকাস করেছি। বাট ইউএস গ্যাপ বলছে অলওয়েজ কিসে দেখাতে হবে, কস্ট। কস্ট বলতে আমরা কোনটাকে মিন করি? আমি যেখানে কস্ট লিখলাম, আর এটা অ্যাকচুয়ালি কোন কস্ট? ক্যান ইউ রিকল আউট অফ দ্য সিক্স মেজারমেন্ট আমরা এখানে কোনটাকে মিন করেছি? হিস্টোরিক্যাল, ফেয়ার ভ্যালু? কস্ট বলতে আমরা কোনটাকে মিন করছি?
হিস্টোরিক্যাল কস্টের পরেরটা কি ছিল? অ্যামোর্টাইজড কস্ট, রাইট? আমরা এখানে কস্ট বলতে কোনটাকে মিন করছি? অ্যামোর্টাইজড কস্ট মিন করছি। সো আইএফআরএস আমাকে অ্যালাউ করেছে কি করার জন্য? আইএফআরএস আমাকে অ্যালাউ করেছে আইদার ইউ ক্যান ফলো দ্য কস্ট অর ইউ ক্যান ফলো দ্য রিভ্যালুয়েশন, বাট ইট ডিপেন্ডস যে কোন অ্যাসেটের জন্য কি করা যাবে বা কোন লায়াবিলিটিস এর জন্য কি করা যাবে। আর ইউএস গ্যাপ বলছে সবসময় কি ফলো করতে হবে? অ্যামোর্টাইজড কস্ট, এটা ফলো করতে হবে। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, তো যেটা বলছিলাম যে ভ্যালু যদি বাড়ে, তো আপনি যদি এটা ফলো করেন তখন রিভ্যালুয়েশন যদি ফলো করেন তখন ভ্যালু বাড়ার যে এপ্রিসিয়েশন সেটাকে আপনি রিকগনাইজ করতে পারেন। আদারওয়াইজ ইন মোস্ট অফ দ্য কেসেস আমরা কিন্তু এপ্রিসিয়েশনটা রিকগনাইজ করি না। আমরা যেটা মোর রিকগনাইজ করি সেটা হচ্ছে যখন ভ্যালু ড্রপ হয়, আনএন্টিসিপেটেড যখন ড্রপ হয় তখন আমাদের আহ এটাকে আমরা আপনার ইম্পেয়ারমেন্টে নিয়ে আসি। তো আমরা ইম্পেয়ারমেন্ট একটু দেখি প্রথমে, তারপর ইউল গেট মোস্ট অফ দ্য কোশ্চেন্স আনসার্ড। আচ্ছা, এখন ইম্পেয়ারমেন্ট ইউ ক্যান থিঙ্ক অফ জেনারিক্যালি ইট ইজ এ লস, মানে লস ইন ভ্যালু অফ অ্যাসেট। তো এটা প্রাইমারিলি কি করতে হয়? ইম্পেয়ারমেন্ট যে লসটা, এই লসটা আপনার ইনকাম স্টেটমেন্টে এক্সপেন্স হিসেবে দেখাতে হয়। ইনকাম স্টেটমেন্টে এক্সপেন্সে দেখাতে হয় ইম্পেয়ারমেন্ট লস বা ইম্পেয়ারমেন্ট। ঠিক আছে? আচ্ছা, আর ব্যালেন্স শিটে সে আপনার, আমি একটু পর একটু ডিটেইলে স্পেসিফিক করছি যে আমার একটা অ্যাসেটের ক্যারিং ভ্যালু সে 100 আর রিকভারেবল ভ্যালু সে 80, আর আমাকে এই ইম্পেয়ারমেন্টের লস দেখাতে হয় 20, আর ব্যালেন্স শিটে আমাকে ভ্যালু যেটা 100 ছিল সেটাকে কমিয়ে কিসে আনতে হয়? 80 তে আনতে হয়। এটা হচ্ছে জেনারিক রেকগনিশন, আপনাকে বুঝতে হবে। বাট এখন কোয়েশ্চেন হচ্ছে যে আমি এই ভ্যালুগুলো কিভাবে ডিটারমিন হয়, এটার ব্যাপারে ইউএস গ্যাপ এন্ড আইএফআরএস এর মধ্যে ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটা একটু আমরা বোঝার চেষ্টা করি। আপনার কিন্তু এখান থেকে প্রবলেম টেস্ট করা হবে। সো একটু আমরা স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করি। প্রথম স্টেপ হচ্ছে আমরা আইএফআরএস কি বলছে, আইএফআরএস ইম্পেয়ারমেন্টের ব্যাপারে কি বলছে। আইএফআরএস স্টেপ ইজ মোর সিম্পল। ঠিক আছে? প্রথম কাজ হচ্ছে আমাকে ইম্পেয়ারমেন্ট চেক করতে হবে, ইম্পেয়ারমেন্ট হয়েছে কিনা সেটা চেক করতে হবে। আমি আপনাকে ক্লাসের শুরুতে বলেছিলাম যে ইম্পেয়ারমেন্ট আইএফআরএস বলছে কখন চেক করতে হবে? অ্যাট লিস্ট ওয়ান্স ইন অ্যানুয়াল, 12 মাসে একবার অন্তত চেক করতে হবে। এটা কার রিকোয়ারমেন্ট? অ্যাট লিস্ট একবার যে বছরে চেক করতে হবে, এটা কার রিকোয়ারমেন্ট? ইম্পেয়ারমেন্টের জন্য আইএফআরএস, মানে আপনাকে এই যে ভ্যালু কমেছে কিনা সেটা দেখতে হবে বছরে অন্তত একবার। কার রিকোয়ারমেন্ট? আইএফআরএস এর রিকোয়ারমেন্ট। হয়রেস ইউএস গ্যাপ বলছে এটা প্রতি বছর একবার করে চেক করার প্রয়োজন নাই। ইউ হ্যাভ টু থিঙ্ক অফ যে এমন কোন ইভেন্ট হয়েছে কিনা যেটার কারণে আমার অ্যাসেট, এই পার্টিকুলার অ্যাসেট গুলো কি হতে পারে, ইম্পেয়ারমেন্ট হতে পারে। আপনি ওই ইভেন্টের ক্ষেত্রে চেক করুন। ফর এক্সাম্পল, আমার কাছে কিছু পুরনো মেশিন আছে, সেই মেশিনগুলো এখন আমার কাছে চলছে, স্টিল দা মেশিন ইজ রানিং ওয়েল। বাট নতুন একটা মেশিন সে ফর এক্সাম্পল এই বছরের এপ্রিলে ইনভেন্ট হলো, এবং এই মেশিন আসার পর আগের ভার্সনে যে মেশিন গুলো ছিল সেগুলো কি হয়ে গেছে? সেগুলো লেস ভ্যালুয়েবল হয়ে গেছে। সো আপনি ওই মেশিন, নতুন মেশিনটা যখন আসছে আপনি তখন চেক করতে পারেন, নট নেসেসারি যে আপনাকে প্রতি বছর একবার চেক করতে হবে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ইভেন্ট ডিপেন্ডেন্ট। ইউএস গ্যাপে আপনি যে ইম্পেয়ারমেন্ট চেক করবেন এটা কি ডিপেন্ডেন্ট? ইভেন্ট ডিপেন্ডেন্ট। ঠিক আছে? বোঝা গেছে? আচ্ছা, এখন পরের যে স্টেপ সেটা হচ্ছে আপনার ইম্পেয়ারমেন্টের, ইম্পেয়ারমেন্ট যে হয়েছে এটা আপনি কিভাবে রেকগনাইজ করবেন বা এটা কিভাবে আইডেন্টিফাই করবেন? এই জায়গায় আইএফআরএস আর ইউএস গ্যাপের মধ্যে ডিফারেন্স আছে। ওকে, তাহলে ডিফারেন্সটা কেমন?
আমি দুটো পাশাপাশি লিখলে হয়তো আপনার জন্য ট্র্যাক করাটা বেটার হবে। So, আমরা লেফট আইফারস্টটা রাখছি। আপনার অ্যাসেটের ক্যারিং ভ্যালু, রিমেম্বার এটা কিন্তু যে কোনো অ্যাসেটের জন্য হতে পারে। এটা একটা ইনটেনজিবলস, এটা একটা ফিক্সড অ্যাসেট, এটা একটা ল্যান্ডের ক্ষেত্রে হয় না, আপনার অন্য কোনো অ্যাসেট, বিল্ডিং, এটসেট্রা এটসেট্রা। আচ্ছা, ক্যারিং ভ্যালু। আচ্ছা, ক্যারিং ভ্যালু ডেফিনেশন কি? একটু আগে আমি কি বলছিলাম, ক্যারিং ভ্যালু বলতে আমরা ব্যালেন্স শিটে কোন ভ্যালুতে, ক্যারিং ভ্যালু হচ্ছে ব্যালেন্স শিটে যে ভ্যালুতে রিকগনাইজ করা হয়। তো এটা যদি কস্ট ভ্যালু হয়, কস্টে যদি আপনি ব্যালেন্স শিটে অ্যাসেট গুলো রিকগনাইজ করেন বা লায়াবিলিটি গুলো রিকগনাইজ করেন, তাহলে কোন কস্ট আমরা এখানে মিন করব? আমরা কোনটাকে বলতে পারি যে ক্যারিং ভ্যালু এখানে? অ্যামোর্টাইজড কস্ট, রাইট? আচ্ছা, একটু ভালোভাবে বুঝেন যে আমরা ইম্পেয়ারমেন্ট কি করছি, ইম্পেয়ারমেন্ট টেস্ট করছি। প্রথমে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে চেক করতে পারি কোন সময়, এটা হচ্ছে অ্যানুয়াল আর এটা হচ্ছে ইভেন্ট ডিপেন্ডেন্ট। আচ্ছা, আইডিয়াটা হচ্ছে এই ক্যারিং ভ্যালুটা যদি আপনার রিকভারেবল অ্যামাউন্টের চেয়ে ছোট হয়। রিকভারেবল অ্যামাউন্টের আপনি কনসেপ্ট শুড বি স্ট্রেট ফরওয়ার্ড, বাট এটার মোর স্পেসিফিক ডেফিনেশন আছে, একটু পর আমি বলছি। আপাতত বুঝেন যে একটা অ্যাসেটের ক্যারিং ভ্যালু যদি রিকভারেবল অ্যামাউন্টের চেয়ে কম হয়, তাহলে ইম্পেয়ারমেন্ট যে হয়েছে এই কথাটা আপনি বলতে পারবেন। এখন ক্যারিং ভ্যালুতে আমি বুঝলাম যে অ্যামোর্টাইজড কস্টও হতে পারে, আর এটা যদি, এটা আপনার রিভ্যালুয়েশনের ফেয়ার ভ্যালু হতে পারে, মানে রিভ্যালুয়েশন যদি মানে আপনার কোম্পানি যদি রিভ্যালুয়েশন ফলো করে, আপনার কোম্পানি যদি রিভ্যালুয়েশন ফলো করে বা আপনার কোম্পানি যদি অ্যামোর্টাইজড কস্ট ফলো করে, হোয়াট এভার দ্য কোম্পানি ফলোস, ক্যারিং ভ্যালু হচ্ছে ব্যালেন্স শিটে আপনি এই মুহূর্তে যে ভ্যালুটা দেখাচ্ছেন অ্যাসেটের সেটা। বাট মোস্ট অফ দ্য কেসেস আমরা বলবো কোনটা, অ্যামোর্টাইজড কস্ট। ঠিক আছে, আপনি কোথায় দেখাচ্ছেন? ব্যালেন্স শিটে ক্যারিং ভ্যালুতে দেখাচ্ছেন। আচ্ছা, এখন রিকভারেবল অ্যামাউন্ট কোনটা, এটার জন্য আপনাকে ওই 6টা মেজারমেন্ট একটু মনে করতে হবে। রিকভারেবল অ্যামাউন্ট বলা হচ্ছে ফেয়ার ভ্যালু লেস সেলিং প্রাইস, সরি সেলিং কস্ট। এটি কি একটু মনে করতে পারেন কোনটার সাথে ফ্যামিলিয়ার মনে হচ্ছে? রিয়েলাইজেবল ভ্যালু, রাইট? হ্যাঁ, রিয়েলাইজেবল ভ্যালুতে আমরা বলেছিলাম এটা। তো এটা, অথবা ভ্যালু ইন ইউজ। আমি এক্সপ্লেন করছি। ভ্যালু ইন ইউজ, এই দুইটার মধ্যে যেটা হাইয়েস্ট সেটা হবে রিকভারেবল অ্যামাউন্ট। ঠিক আছে, তাহলে ফেয়ার ভ্যালু মাইনাস সেলিং কস্ট, এটার সাথে আমরা অলরেডি ফ্যামিলিয়ার। এটাকে আমরা বলেছিলাম রিয়েলাইজেবল ভ্যালু আন্ডার দ্য বেসিস অফ মেজারমেন্ট, আমাদের যেটা 6টা মেজারমেন্ট ভ্যালু ছিল ওখানে। আর আরেকটা হচ্ছে ভ্যালু ইন ইউজ। আচ্ছা, এটা তো আমরা অলরেডি জানি। তাহলে ভ্যালু ইন ইউজটা কি? ভ্যালু ইন ইউজটা হচ্ছে, ক্যান ইউ রিকল প্রেজেন্ট ভ্যালু মডেল? মনে আছে যে প্রেজেন্ট ভ্যালু আমরা পড়েছিলাম, লাস্ট ওয়ান, খেয়াল আছে? খেয়াল আছে? লাস্ট ওয়ান কি ছিল? প্রেজেন্ট ভ্যালু। ফিউচার যে ক্যাশ ফ্লো হতে পারে, ফিউচার ক্যাশ ফ্লো মানে কি? ফর এক্সাম্পল একটা অ্যাসেট আপনাকে কি দেয়? ক্যাশ ফ্লো জেনারেট করতে হেল্প করে, রাইট?
সো ফিউচারে আপনি যদি অ্যাসেটটা ইউজ করতে থাকেন, মানে ভ্যালু ইন ইউজ মিনস হোয়াট, মানে আমি যদি এই অ্যাসেটটা কন্টিনিউ টু ইউজ করি, তাহলে এই অ্যাসেটটা আমাকে যে ফিউচারে ক্যাশ ফ্লোস দিবে, এটার যে প্রেজেন্ট ভ্যালু, এটাকে আমরা বলছি ভ্যালু ইন ইউজ। ঠিক আছে? আচ্ছা, এখন এই দুইটার মধ্যে যেটা হাইয়েস্ট সেটাকে আমাকে কি কি হিসেবে নিতে হবে? রিকভারেবল অ্যামাউন্ট হিসেবে নিতে হবে। এই রিকভারেবল অ্যামাউন্টের চেয়ে যদি আপনার অ্যামোর্টাইজড কস্ট বা ক্যারিং ভ্যালু যদি কি হয়, ছোট হয়, তখন আমরা বলতে পারবো অ্যাকর্ডিং টু আইএফআরএস এই অ্যাসেটটার কি হয়েছে, ইম্পেয়ারমেন্ট হয়েছে। ঠিক আছে? আমরা একটু পরে এগুলো নাম্বার দিয়ে চেক করব। ক্লিয়ার? আপাতত এখানে কোনো কনফিউশন? আমরা যে রুলটা বলেছি এখানে কোনো কনফিউশন? তো অ্যাকচুয়ালি এখানে আপনার যে ইম্পেয়ারমেন্ট লসটা হয়, সেই ইম্পেয়ারমেন্ট লস হচ্ছে সিম্পল এই দুইটা ডিফারেন্স। ফর এক্সাম্পল অ্যামোর্টাইজড কস্ট হচ্ছে বা ক্যারিং ভ্যালু হচ্ছে 100, আর রিকভারেবল অ্যামাউন্ট এখানে আসলো 80। তাহলে 20 যে অ্যামাউন্টটা আসলো সেই অ্যামাউন্টটা হচ্ছে আপনার ইম্পেয়ারমেন্ট লস। আচ্ছা, এখন আমরা আরেকটা পয়েন্ট ডিসকাস করি, তারপর আমি ইউএস গ্যাপে যাচ্ছি। এখন আমি আমার অ্যাসেটের ভ্যালু 100 থেকে ইম্পেয়ারমেন্ট লস করে 80-তে নিয়ে আসলাম। 100 থেকে আমি অ্যাডজাস্ট করে 20 মাইনাস করে আমি কিসে নিয়ে আসলাম, 80-তে নিয়ে আসলাম। ঠিক আছে? আচ্ছা, পরের বছর দেখা গেল এই অ্যাসেটটার ভ্যালু বেড়ে গেছে। একটু আগে যিনি কোশ্চেন করছিলেন তিনি হয়তো আনসারটা পাবেন এখন। এই ভ্যালুটা কি হয়ে গেছে, বেড়ে গেছে। বেড়ে কত হয়েছে, 110 হয়ে গেছে। আইএফআরএস বলছে আপনি এই ভ্যালুটাকে রিভার্স করতে পারবেন। রিভার্স মানে কি, আপনি যে ইম্পেয়ারমেন্ট লস করে এটার ভ্যালু যে 80-তে চলে আসছে, ভ্যালু কমে গেছে, এখন যেহেতু রিকভারেবল ভ্যালু 110 হয়ে গেল, আপনি চাইলে এই ভ্যালুটাকে এখন বাড়াতে পারবেন। বাট বাড়াতে পারবেন ম্যাক্সিমাম 100 পর্যন্ত। 100 পর্যন্ত মিনিং হচ্ছে আপনি যতটুকু ইম্পেয়ারমেন্ট লস করেছিলেন ততটুকু পর্যন্ত ভ্যালু বাড়াতে পারবেন। মানে ভ্যালু বাড়াতে গিয়ে এমন ইনক্রিজ করা যাবে না যেটা ইম্পেয়ারমেন্ট লসের চেয়ে বেশি ভ্যালু। তার মানে আপনি 110 হয়েছে, দ্যাটস গুড, বাট আপনি কতটুকু অ্যাপ্রিসিয়েট করাতে পারবেন? ইউ গট দ্য পয়েন্ট? ইউ গট দিস পয়েন্ট? যে ভ্যালু যদি রিভার্স হয় কতটুকু কতটুকু রিভার্স করা যাবে? রিভার্স করা যাবে যতটুকু আগে ইম্পেয়ারমেন্ট করেছিলেন ততটুকু পর্যন্ত, ম্যাক্সিমাম, এর বেশি না। তাহলে আমরা যা জানলাম সেটা কিসের রুল? সেটা হচ্ছে আইএফআরএস এর। ঠিক আছে? এখন আমরা একটু এই একই ব্যাপারগুলো ইউএস গ্যাপ একটু দেখি। ইউএস গ্যাপ ইজ লিটল বিট টিডিয়াস, দেয়ার ইজ আ টু স্টেপ প্রসেস। আচ্ছা, তাহলে ইউএস গ্যাপ কি বলছে? আমরা অলরেডি প্রথমটা বলেছি যে ইম্পেয়ারমেন্ট চেক হবে কি ইভেন্ট ডিপেন্ডেন্ট। এখন ইভেন্ট ডিপেন্ডেন্ট যখন হলো, আহ তখন আপনাকে ইম্পেয়ারমেন্ট লস হয়েছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন? সেটা বোঝার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, প্রথম যে টেস্টটা সেটা হচ্ছে ইজ কম্পারেবল টু ইম্পেয়ারমেন্ট টেস্ট। এটাকে আমরা এখানে বলছি রিকভারেবিলিটি টেস্ট। রিকভারেবিলিটি টেস্ট, ইট ইজ অ্যাকচুয়ালি ইউ কম্পেয়ার দ্য ক্যারিং ভ্যালু উইথ দ্য রিকভারেবল ভ্যালু। এটাকে আমরা বলছি রিকভারেবিলিটি টেস্ট, এটাকে বলছি নাম্বার 1। ঠিক আছে? ওকে, এটা আমরা কিভাবে করব? এটা আমরা করব, এই জিনিসটা সেম থাকবে। ক্যারিং ভ্যালুর সাথে আমরা রিকভারেবল ভ্যালুকে কম্পেয়ার করব। এখন কোয়েশ্চেন হচ্ছে কোন ভ্যালু অ্যাকচুয়ালি রিকভারেবল ভ্যালু আন্ডার দ্য ইউএস গ্যাপ? আনসার হচ্ছে আনডিসকাউন্টেড ফিউচার ক্যাশ ফ্লোস। Undiscounted future cash flows. What does it mean?
ফর এক্সাম্পল এই অ্যাসেটটা যদি আমি আরো 2 বছর ইউজ করি, তাহলে এটা আমাকে এই আগামী বছর 1,000 দিবে, পরের বছর 2,000 দিবে। ফর এক্সাম্পল এই অ্যাসেটটা আমি আবার 2 বছর ইউজ করে 200 টাকায় কি করতে পারবো, সেল করতে পারবো। তাহলে আনডিসকাউন্টেড ফিউচার ক্যাশ ফ্লোস মানে কত হবে? 2,200 প্লাস 1,000 কত হবে? 3,300 নাকি? এটার নাম কি? আনডিসকাউন্টেড ফিউচার ক্যাশ ফ্লোস। বাট এটাকে যদি আমি প্রেজেন্ট ভ্যালু করতাম, তাহলে কি এটা 3,300 আসতো না কম আসতো? হোয়াট ডু ইউ থিঙ্ক? প্রেজেন্ট ভ্যালু করলে এটা কম আসতো না? তাহলে আহ আমি যখন আপনার ইউএস গ্যাপ ইউএস গ্যাপ ইউজ করছি, তখন আমার আনডিসকাউন্টেড ফিউচার ক্যাশ ফ্লোস কে কিসের প্রক্সি হিসেবে নিতে হবে? রিকভারেবল অ্যামাউন্টের প্রক্সি হিসেবে নিতে হবে। ঠিক আছে। এখন দেয়ার ইজ এ ক্যাভিয়েট, যে আনডিসকাউন্টেড ফিউচার ক্যাশ ফ্লোস এটা ম্যানেজমেন্ট সাবজেক্টিভলি ক্যালকুলেট করে, যে আমার নেক্সট ইয়ার এত আমি ক্যাশ ফ্লো পাইতে পারি, এই পরের বছর এতটুকু ক্যাশ ফ্লো পাইতে পারি। তার মানে এখানে একটা ডিসক্রিশনের বিষয় আছে, সাবজেক্টিভিটির বিষয় আছে, দ্যাটস ওয়াই ইট ইজ লিটল বিট লেস রিলায়েবল। ঠিক আছে। আচ্ছা, হোয়াট এভার। এখন আমার সে ফর এক্সাম্পল আমি জেনে গেলাম যে আমার ইম্পেয়ারমেন্ট হয়েছে অ্যাকর্ডিং টু ইউএস গ্যাপ। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাকে এরপর কি করতে হবে? এরপর আমাকে অ্যাসেটের ভ্যালু কমাতে হবে। এখন অ্যাসেটের ভ্যালু যখন আমি কমাবো বা আমি যখন লস মেজারমেন্ট করব, ইউএস গ্যাপে লস মেজারমেন্টটা সিম্পল ছিল, মানে যতটুকু আমি এখানে যত গ্যাপ সেটা হবে লস মেজারমেন্ট আইএফআরএস এ। বাট এখানে লস মেজারমেন্ট একটু ডিফারেন্ট। এটা এই দুটা ডিফারেন্স কিন্তু লস মেজারমেন্ট না। এখানে যেটা লস মেজারমেন্ট হবে সেটা হচ্ছে লস ক্যালকুলেট করতে হবে আপনার ক্যারিং ভ্যালু, ক্যারিং ভ্যালু ফেয়ার ভ্যালু চেয়ে যত কম, ক্যারিং ভ্যালু ফেয়ার ভ্যালু চেয়ে কম নাকি বেশি? ইয়া। আচ্ছা, আমি এখানে অ্যারোগুলো অ্যারোগুলো রিভার্স করতে হবে। ক্যারিং ভ্যালু হচ্ছে, ইয়া, ক্যারিং ভ্যালু আনডিসকাউন্টেড। আচ্ছা, আমরা এখানে অ্যারোটা একটু রিভার্স করতে হবে। ক্যারিং ভ্যালু হচ্ছে আমরা আহ, বেশি বেশি হবে এটা। এখানে ক্যারিং ভ্যালুটা আনডিসকাউন্টেড ফিউচার ক্যাশ ফ্লোস এর চেয়ে বেশি, এই জন্য তো আমার ইম্পেয়ারমেন্ট করতে হচ্ছে। এখানে এখানে আমি উল্টা লিখেছি। আহ, এটা একটু কারেকশন করে দিচ্ছি। আই মিন আমার ক্যারিং ভ্যালু যখন কিসের চেয়ে বেশি, রিকভারেবল অ্যামাউন্টের চেয়ে বেশি, তখনই তো আমার ইম্পেয়ারমেন্ট করতে হবে, তখনই তো আমার ভ্যালু আমি বেশি দেখাচ্ছি, এই জন্য আমাকে ভ্যালু কি করতে হচ্ছে? আন্ডারমাইন করতে হচ্ছে। ঠিক আছে। আমরা মানে ক্যারিং ভ্যালু যখন বেশি বেশি দেখাচ্ছি কোত্থেকে, মানে আমার এই ভ্যালুটা যখন বেশি, ক্যারিং ভ্যালুটা ক্যারিং ভ্যালুটা বেশি কম্পেয়ার টু হোয়াট, আনডিসকাউন্টেড ফিউচার ক্যাশ ফ্লো, তখনই কিন্তু আমার ইম্পেয়ারমেন্টটা হচ্ছে। আর এখানে সেম লস মেজারমেন্টটা কিভাবে করতে হবে? আচ্ছা, চেঞ্জটা কি বুঝেছেন? মানে এখানে আমরা কিন্তু বলার সময় ঠিক মতো বলেছি। অ্যারোটা লিখতে আমরা যেটা গ্রেটার দেন সাইন, এটা আমরা লেস দেন সাইন লিখেছি। দ্য আইডিয়া দ্যাট আমরা কি বলেছিলাম, যে ক্যারিং ভ্যালু কত বলেছিলাম? 100 বলেছিলাম, রাইট? আর রিকভারেবল অ্যামাউন্ট 80 বলেছিলাম। তাহলে কোনটা বেশি? এটা বেশি না? তাহলে ক্যারিং ভ্যালুটা যখন বেশি, তখন আমাদের কি হয়? ইম্পেয়ারমেন্ট হয়, এটাই বলছিলাম। তো আমরা অ্যারো গুলো একটু কারেক্ট করে দিলাম, হোয়াটএভার। আচ্ছা, লস মেজারমেন্ট। এখন ক্যারিং ভ্যালু ফেয়ার ভ্যালু থেকে যত অ্যামাউন্টের বেশি, তত অ্যামাউন্ট হবে আমার লস। ঠিক আছে। ক্যারিং ভ্যালু ফেয়ার ভ্যালু থেকে যত অ্যামাউন্ট বেশি, তত অ্যামাউন্ট আমার কি হবে? লস হবে। এখন যদি ফেয়ার ভ্যালু আমি জানতে না পারি, ফেয়ার ভ্যালু জানতে না পারার কি কারণ হতে পারে? আমার যে অ্যাসেটটা, সে অ্যাসেটটা এখন যেই স্টেজে আছে, যে কন্ডিশনে আছে,
সেই কন্ডিশনের অ্যাসেটের একটা ভালো মার্কেট নাও থাকতে পারে। সে আমার একটা 10 বছর পুরনো একটা অ্যাসেট আছে এবং ইজ এ ভেরি স্পেশাল কাইন্ড অফ অ্যাসেট, এবং সেটা যদি মার্কেট না থাকে বা মার্কেটে যদি এরকম অ্যাসেট গুলো সেল না হয় বা কম সেল হয়, আমি কিন্তু ফেয়ার ভ্যালু কি করতে পারছি না, অ্যাসেস করতে পারছি না। ওই ক্ষেত্রে আমার জন্য সলিউশন যেটা বলা হয়েছে সেটা হচ্ছে, ইন দ্যাট কেস ইউ লুক ফর প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু মানে কোনটা? প্রেজেন্ট ভ্যালু কোনটা হবে? ডিসকাউন্টেড ডিসকাউন্টেড ফিউচার ক্যাশ ফ্লোস। ঠিক আছে, মানে যদি ফেয়ার ভ্যালু পাওয়া না যায় তখন কার সাথে কম্পেয়ার করতে হবে? ডিসকাউন্টেড ফিউচার ক্যাশ ফ্লোস এর চেয়ে ক্যারিং ভ্যালু যত বেশি, ওই অ্যামাউন্টটা কি হবে? ইম্পেয়ারমেন্ট লস হবে। তাহলে আমরা যদি একটু সাম আপ করি, তাহলে আমরা কি পেলাম? ইম্পেয়ারমেন্ট ইজ দ্য unanticipated reduction in the value of an asset. কেন হয়ে থাকে? কারণ আমার রিকভারেবল যে ভ্যালুটা সেটা কি হয়ে গেছে, কমে গেছে কম্পেয়ার টু হোয়াট, যে ক্যারিং ভ্যালু অফ অ্যান অ্যাসেট সেটা চেয়ে। আচ্ছা, ইউএস গ্যাপ কি বলছে? ইউএস গ্যাপ, সরি, আইএফআরএস। আইএফআরএস প্রথমে কি বলছে? আইএফআরএস বলছে যে ইম্পেয়ারমেন্ট আমরা চেক করবো কি অ্যানুয়ালি। ইউএস গ্যাপ বলছে নট নেসেসারি যে আপনাকে অ্যানুয়ালি করতে হবে, ইট ডিপেন্ডস অন দ্য ইভেন্ট। ইম্পেয়ারমেন্টের যে ইভেন্ট গুলো হতে পারে সেই ইভেন্ট গুলোতে আপনি চেক করলে হবে। আচ্ছা, ইম্পেয়ারমেন্ট যে আমরা টেস্ট করব, তখন আমরা কিভাবে টেস্ট করব? ইন আইএফআরএস আমরা দেখবো যে আমার ক্যারিং ভ্যালুটা রিকভারেবল অ্যামাউন্টের চেয়ে বড় কিনা। এখন ক্যারিং ভ্যালু আমরা মোর কমনলি যেটা নিয়ে থাকি সেটা হচ্ছে অ্যামোর্টাইজড কস্ট। এটা ব্যালেন্স শিটে যে ভ্যালুটা আপনার আছে সেটাই ক্যারিং ভ্যালু। আর রিকভারেবল অ্যামাউন্টের রুল হচ্ছে আপনার ফেয়ার ভ্যালু আর ভ্যালু ইন ইউজ, এই দুটোর মধ্যে যেটা হাইয়েস্ট সেটা হবে অ্যাকর্ডিং টু আইএফআরএস রিকভারেবল অ্যামাউন্ট। এখন এখানে ফেয়ার ভ্যালু বলতে আমরা মিন করছি নেট অফ সেলিং কস্ট, আর এখানে আমরা বলছি ভ্যালু ইন ইউজ। এটা মিনিং আমরা কি বলেছিলাম? ক্যান ইউ রিকল দিস? প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার ক্যাশ ফ্লোস, মানে অ্যাসেটটা যদি আপনি ইউজ করতে থাকেন, যে ক্যাশ ফ্লোস গুলো ফিউচারে পাবেন, এটার প্রেজেন্ট ভ্যালুটাকে আমরা বলছি কি ভ্যালু ইন ইউজ। এই দুটার যে হাইয়েস্ট সেটা হবে কি রিকভারেবল অ্যামাউন্ট। ঠিক আছে, আচ্ছা। আর এখানে আপনারা বলছিলাম যে রিভার্সালের কি আছে, পারমিশন আছে, বা রিভার্সাল কি হতে পারবে না। রিভার্সাল অরিজিনাল ইম্পেয়ারমেন্ট যতটুকু হয়েছে সেই ইম্পেয়ারমেন্টের চেয়ে বেশি হতে পারবে না। ঠিক আছে, মানে ম্যাক্সিমাম সিলিং, সিলিং কোন জায়গায়? যতটুকু ইম্পেয়ারমেন্ট লস হয়েছে ততটুকু রিভার্স করা যাবে, এর বেশি না। আচ্ছা, এবার আমরা আসি ইউএস গ্যাপে। ইউএস গ্যাপে আমরা বলেছিলাম যে আহ এটা তো বলেছি অলরেডি যে ইম্পেয়ারমেন্ট কখন চেক করতে হবে, ইভেন্ট ডিপেন্ডেন্ট। আর একটা হচ্ছে রিকভারি। এখানে আমার ইম্পেয়ারমেন্ট লস এটা আইডেন্টিফাই করতে আমার দুটো স্টেপ যেতে হবে। একটা হচ্ছে রিকভারেবিলিটি টেস্ট, সেখানে আমরা কি করি, ক্যারিং ভ্যালুটা রিকভারেবল অ্যামাউন্টের সাথে কম্পেয়ার করি। বাট এখানে রিকভারেবল অ্যামাউন্টের ডেফিনেশন হচ্ছে কি, আনডিসকাউন্টেড ফিউচার ক্যাশ ফ্লোস। এখানে আমরা এক্সাম্পল দিয়েছি কি, যে একটা অ্যাসেট যদি আপনি কি করেন, ইউজ করেন, তাহলে ফিউচারে আপনার কেমন ক্যাশ ফ্লোস আসতে পারে সেটা জাস্ট আপনি অ্যাড করে দিবেন, নো ম্যাটার অফ ডিসকাউন্টিং। বাট এখানে যেটা ম্যাটার অফ কনসার্ন সেটা হচ্ছে দেয়ার ইজ আ সাবজেক্টিভিটি ইস্যু, ম্যানেজমেন্ট মাইট ইউজ দ্য ডিসক্রিপশন টু ওভার এস্টিমেট অর আন্ডার এস্টিমেট ইট। আচ্ছা, এখন লস মেজারমেন্ট এটা আইএফআরএস এর মতো এখানে না, এখানে লিটল বিট ডিফারেন্স। সেটা হচ্ছে ক্যারিং ভ্যালুটা ফেয়ার ভ্যালুর চেয়ে যত বেশি তত অ্যামাউন্ট হবে কি ইম্পেয়ারমেন্ট লস। আচ্ছা, ফেয়ার ভ্যালু যদি পাওয়া না যায় তখন আমরা যেটা করতে পারি প্রেজেন্ট ভ্যালু নিতে পারি। প্রেজেন্ট ভ্যালু মিনস ডিসকাউন্টেড ফিউচার ক্যাশ ফ্লোস। ঠিক আছে, তাহলে আমরা একটু নাম্বার দিয়ে চেক করি, আমরা যা দেখেছি সেটা একটু আমরা নাম্বার দিয়ে চেক করি। আচ্ছা, এটা আহ, আমাদের টপিকটা ছিল অ্যানালাইসিস অফ লং টার্ম অ্যাসেটস, দিস ওয়ান, দিস ওয়ান।
look at an example, this one. আচ্ছা, এই ডিফারেন্সটা একটু চেক করবেন ভালোভাবে, আহ, যেটা আমরা অলরেডি ডিসকাস করেছি। আচ্ছা, ইনফরমেশন রিলেটেড টু ইকুইপমেন্ট ওন্ড বাই ব্রাউনফিল্ড কোম্পানি ফলোস, একটু নাম্বার গুলো দেখেন, আমি রিড আউট করি। কি বলা হয়েছে? অরিজিনাল কস্ট 900,000। আহ এটা কি নামে পড়েছিলেন ভ্যালু অফ মেজারমেন্টে? অরিজিনাল কস্টকে কি নামে জেনেছিলেন? ক্যান রিকল? এক্স্যাক্টলি, হিস্ট্রিক্যাল। একুমুলেটেড ডেপ্রিসিয়েশন টু ডেট, এটা বুঝতে পারছেন। এক্সপেক্টেড ফিউচার ক্যাশ ফ্লোস, ফেয়ার ভ্যালু, ভ্যালু ইন ইউজ, সেলিং কস্ট। সো এটা অন্যান্য নামেও যদি দেওয়া থাকে, ইউ হ্যাভ টু আইডেন্টিফাই, কারণ আমরা এটার যতটুকু পসিবল এক্সপ্লেন করার চেষ্টা করেছি। আচ্ছা, assuming Brownfield will continue to use the equipment, test the asset for impairment under both IFRS and the US GAAP and discuss the results. আচ্ছা, তাহলে আমরা একটু প্রথমে দেখি আহ আপনার আইএফআরএস এ কি বলছে, রাইট? আচ্ছা, আইএফআরএস এ বলছে যে ইম্পেয়ারমেন্ট কখন হয়। আইএফআরএস এ বলছে যে ইম্পেয়ারমেন্ট হয় তখন যখন আহ আইএফআরএস ইউএস গ্যাপ, ইম্পেয়ারমেন্ট হয় তখন যখন ক্যারিং ভ্যালু ইজ গ্রেটার দেন রিকভারেবল অ্যামাউন্ট। রিকভারেবল অ্যামাউন্ট কোনটা? হাইয়েস্ট অফ হুইচ ওয়ান? এখানে কি কি ছিল? ফেয়ার ভ্যালু লেস সেলিং প্রাইস, আর একটা হচ্ছে কি ছিল, ভ্যালু ইন ইউজ। এই দুইটা আমরা কম্পেয়ার করবো। আচ্ছা, আমরা একটু দেখি। প্রথমে আমরা দেখি যে ক্যারিং ভ্যালু কত দেওয়া আছে। ক্যারিং ভ্যালু দেওয়া আছে, ক্যারিং ভ্যালু হচ্ছে অরিজিনাল কস্ট মাইনাস একুমুলেটেড ডেপ্রিসিয়েশন। কত হয়? ক্যারিং ভ্যালু কত হবে? অরিজিনাল কস্ট মাইনাস একুমুলেটেড ডেপ্রিসিয়েশন কত হয়? আমাকে এমন গুলো বলেন। 9, আই মিন 900,000 মাইনাস 100,000, দ্যাট ইজ 800,000। তাহলে 900,000, পয়েন্টারটা ডিস্টার্ব করছে। আচ্ছা, 900, ডিস্টার্ব করছে, হোয়াটএভার। আচ্ছা, 900,000 মাইনাস 100,000, তাহলে সেটা হয় কত? 800,000। তাহলে আমরা এটা এখানে লিখি। What's wrong? 800,000 হচ্ছে আমাদের ক্যারিং ভ্যালু, রাইট? আচ্ছা, এটার সাথে আমরা কম্পেয়ার করব রিকভারেবল অ্যামাউন্ট। রিকভারেবল অ্যামাউন্টটা কত হবে? আমরা কম্পেয়ার করতে হবে ফেয়ার ভ্যালু লেস সেলিং কস্ট। 790,000 মাইনাস সেলিং কস্ট কত হয়? কত হয় এটা? 760,000। তাহলে 760 কি হচ্ছে বুঝতে পারছি না।
760,000 হচ্ছে আমার কি, আপনার ফেয়ার ভ্যালু লেস সেলিং প্রাইস। আরেকটা আমাদের কি আছে, আপনার প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু কোনটা হবে? আই মিন দ্য ভ্যালু ইন ইউজ কে আমরা প্রেজেন্ট ভ্যালু বলছিলাম, রাইট? 785,000। আচ্ছা, এখন হঠাৎ এরকম ডিস্টার্ব করছে কেন? আচ্ছা, 785,000, একটা এক্সেল ইউজ করি। আইএফআরএস আমার ক্যারিং ভ্যালু হচ্ছে 900,000 মাইনাস 100,000, রাইট? এটা হচ্ছে আমার ক্যারিং ভ্যালু, রাইট? আচ্ছা, আমি একটু নাম্বার দিই। আচ্ছা, আর আমার রিকভারেবল অ্যামাউন্টটা আনতে হবে, রাইট? তাহলে রিকভারেবল অ্যামাউন্ট হবে কোন দুটার হাইয়েস্ট? একটা হচ্ছে ফেয়ার ভ্যালু মাইনাস সেলিং কস্ট, সেটা হবে কত? 790 - 30, তাহলে ইজ ইকুয়াল টু কি হবে? 790,000 মাইনাস সেলিং কস্ট কত? 30,000, রাইট? আচ্ছা, 30, তাহলে এটা হবে কত? 760। আচ্ছা, তারপর আমাকে আরেকটা কিসের কম্পেয়ার করতে হবে? ভ্যালু ইন ইউজ। ভ্যালু ইন ইউজ এর ভ্যালু কত? 785। তাহলে হুইচ ওয়ান ইজ হাইয়েস্ট বিটুইন দিস টু? এই দুটার মধ্যে কোনটাকে নিতে হবে? হাইয়েস্টটাকে নিতে হবে। হাইয়েস্ট কোনটা হবে তাহলে? যেটা ভ্যালু ইন ইউজ সেটা? হোয়াট ডু ইউ থিঙ্ক? ইয়া, তাহলে এখানে আমাদের নিতে হবে ম্যাক্স। ম্যাক্স, ম্যাক্স মিন্স হাইয়েস্ট বিটুইন দিস টু। কোনটা আসলো? 785। হাইয়েস্ট আমরা নিলাম, রাইট? আচ্ছা, তাহলে আহ এখন ইম্পেয়ারমেন্ট লস কত হবে? ইম্পেয়ারমেন্ট লস ইকুয়াল টু কি বলেছিলাম? ক্যারিং ভ্যালু মাইনাস রিকভারেবল অ্যামাউন্ট। তাহলে কত হবে? দিস ওয়ান মাইনাস দিস ওয়ান, 15,000। এই 15,000 আমাকে কি করতে হবে? ইনকাম স্টেটমেন্টে, ইনকাম স্টেটমেন্টে ইম্পেয়ারমেন্ট দেখাতে হবে কত? 15,000, ইম্পেয়ারমেন্ট অফ দা অ্যাসেট। আর যে অ্যাসেটটার আমরা ইম্পেয়ারমেন্ট করছি সেই অ্যাসেটটার ব্যালেন্স শিটে কোন ভ্যালুটা দেখাতে হবে? 800,000 দেখাতে পারবো নাকি 785,000 দেখাতে হবে? ব্যালেন্স শিটে সেই অ্যাসেটটার কত ভ্যালু দেখাবো? 785,000 দেখাতে হবে, ঠিক আছে? আইএফআরএস বোঝা গেল? আচ্ছা, এবার আসে ইউএস গ্যাপে। ওকে, ইউএস গ্যাপে এগেইন আপনাকে কি 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 কম্পেয়ার করতে হচ্ছে? আহ এখানে আপনার দুটো স্টেপ। একটা হচ্ছে ইম্পেয়ারমেন্ট হয়েছে কিনা এটা চেক করা, সেটাকে আমরা বলেছিলাম রিকভারেবিলিটি টেস্ট। তারপর হচ্ছে ইম্পেয়ারমেন্ট লস ক্যালকুলেট করা। প্রথম আমরা লিখি যে আমরা রিকভারেবিলিটি টেস্ট করব। ইউ ক্যান কম্পেয়ার ইট উইথ ইম্পেয়ারমেন্ট টেস্ট। আচ্ছা, কার সাথে কার কম্পেয়ার করব? আমরা কম্পেয়ার করব ক্যারিং ভ্যালুর সাথে। আহ কার কম্পেয়ার করব? আনডিসকাউন্টেড ফিউচার ক্যাশ ফ্লো। আচ্ছা, ক্যারিং ভ্যালু তো দুটো জায়গায় সেম নাকি? ক্যারিং ভ্যালু তার ডিফারেন্ট হবে না। আচ্ছা, আহ আনডিসকাউন্টেড ফিউচার ক্যাশ ফ্লোস। ওকে, এটা কত হবে এখানে? কত আছে? কোনটা হবে? কোনটা হবে? আনডিসকাউন্টেড ফিউচার ক্যাশ ফ্লোস কোনটা হবে এখানে দেখেন তো। এক্সপেক্টেড ফিউচার ক্যাশ ফ্লো দেখা যায়, সেটা হবে আনডিসকাউন্টেড ফিউচার ক্যাশ ফ্লো, ঠিক আছে? এটা হবে আপনার 795,000। আচ্ছা, আমরা বুঝলাম, ক্রস চেক করলাম যে আমার কি হলো, এখানে ইম্পেয়ারমেন্ট হয়েছে। বাট এই অ্যামাউন্টটা, এই যে ডিফারেন্স হলো, সেই অ্যামাউন্টটা কি হবে না? ইম্পেয়ারমেন্ট
হ্যাপেন্ড, এতটুকু আমরা বলতে পারবো। বাট এখান থেকে আমরা কি বলতে পারবো না যে 5,000 ইম্পেয়ারমেন্ট লস হয়েছে, কথা বলতে পারবো না। ইম্পেয়ারমেন্ট লস কত হবে সেটা জানার জন্য আমাকে কি কি দেখতে হবে? আমাকে আহ ফেয়ার ভ্যালু, আমার যে ফেয়ার ভ্যালু আছে, ফেয়ার ভ্যালু অথবা ফেয়ার ভ্যালু যদি না থাকে তখন হচ্ছে ডিসকাউন্টেড ফিউচার ক্যাশ ফ্লোস। এখন আমাকে বলেন তো, আমি যদি এটা আপনাকে না বলতাম সে ফেয়ার ভ্যালু দেওয়া নাই, তখন আপনি কার সাথে কম্পেয়ার করতেন? আমরা একটু আগেই ডিসকাস করেছিলাম ভ্যালু ইন ইউজ, কারণ আমরা বলেছি যে ভ্যালু ইন ইউজটা কি? প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার ক্যাশ ফ্লোস, ডিসকাউন্টেড প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার ক্যাশ ফ্লোস। আচ্ছা, এখন যেহেতু ফেয়ার ভ্যালু দেওয়া আছে, তাহলে আমার ইম্পেয়ারমেন্ট লস হচ্ছে কি হবে? ক্যারিং ভ্যালু মাইনাস ফেয়ার ভ্যালু কত ছিল? ফেয়ার ভ্যালু কত? 790, 10,000। এখন দেখেন ইউএস গ্যাপে আপনার ইম্পেয়ারমেন্ট লস আসছে কত? 10,000, সরি 15, সরি আইএফআরএস আসছে 15, আর ইউএস গ্যাপে কত আসছে? 10,000। এটা যাবে কোথায়? এই আইটেমটা কোথায় যাবে? ইনকাম স্টেটমেন্টে, ঠিক আছে, এক্সপেন্সে। আর ব্যালেন্স শিটে কি হবে? ব্যালেন্স শিটে কি হবে? ব্যালেন্স শিটে একই অ্যাসেট যদি আপনি আইএফআরএস ফলো করতেন তাহলে সেটার ভ্যালু আপনাকে কত দেখাতে হতো? 785,000। কত দেখাতে হতো? 785,000। আর এটা যদি আপনি ইউএস গ্যাপ ফলো করতেন আপনাকে কত দেখাতে হতো? একটু আমাকে বলেন দেখি, কত দেখাতে হবে? ইউএস গ্যাপ যদি আমি ফলো করি, ব্যালেন্স শিটে সেই অ্যাসেটের ভ্যালু ইম্পেয়ারমেন্ট লসের পর কত দেখাতে হবে? 790,000, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। এটা হবে 790,000, ঠিক আছে। সো হ্যাভ ইউ গট দ্য ডিফারেন্স? এটা হচ্ছে কিসের ডিসকাশন আমরা করলাম? আহ ইম্পেয়ারমেন্ট কিভাবে আইএফআরএস এ দেখানো হয়, ইউএস গ্যাপে কিভাবে দেখানো হয়। ওকে। আর আপনার, এখন এটা তো আপনার অ্যাকাউন্টিং এর বিষয় গেল। অ্যাজ এন অ্যানালিস্ট আপনার এখান থেকে কি জানার আছে বা কি কি বোঝার আছে? যেটা বোঝার আছে সেটা হচ্ছে আহ, আপনি ইম্পেয়ারমেন্ট কখন করবেন, কোন অ্যামাউন্টে রিকভারেবল অ্যামাউন্টে আনবেন, সেই ব্যাপারগুলোতে ম্যানেজমেন্টের কিছু ডিসক্রিপশন আছে। এখন ম্যানেজমেন্ট যদি সেই ডিসক্রিপশনটা, ডিসক্রিপশন মানে কি বুঝতে পারছেন তো? একটু আমাকে সহজে কেউ বলতে পারবেন যে ডিসক্রিপশন মানে কি, বুঝতে পারছেন? মানে ম্যানেজমেন্টের জাজমেন্ট আছে, ম্যানেজমেন্টের চয়েস আছে, ঠিক আছে। মানে ইটস নট, আই মিন, স্ট্রিক্ট। ম্যানেজমেন্ট নিজের একটা স্বাধীনতা আছে যে সে এটা কিভাবে করতে পারে, রাইট? এখন এই স্বাধীনতাটা যদি ম্যানেজমেন্ট প্রপারলি ইউজ করে তাহলে অ্যানালিস্ট খুব বেশি চিন্তিত হওয়ার কারণ নাই। বাট যদি অ্যানালিস্ট সাসপেক্ট করে ম্যানেজমেন্ট এটা ডিসক্রিপশনটা অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করে নাই, ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করেছে, তখন কিন্তু আপনার এখানে কিছু ইনভেস্টিগেশনের বিষয় আছে। এখন ইনভেস্টিগেশনের বিষয়টা কেন আসছে? কারণ হচ্ছে, সে ফর এক্সাম্পল, আইএফআরএস এ বলছে যে অ্যাটলিস্ট অ্যানুয়ালি, রাইট? এখন আপনি যদি ইম্পেয়ারমেন্টটা ডেফার করেন, ইম্পেয়ারমেন্ট ইজ এ লস, রাইট? আপনার নেট ইনকাম কমে যাচ্ছে। এখন ম্যানেজার যদি ইম্পেয়ারমেন্টটাকে ডেফার করে, সে যদি ইম্পেয়ারমেন্টটা অ্যানুয়ালি একবার না করে থাকে, তখন সে কি করছে? তখন আপনার ইম্পেয়ারমেন্ট যদি হয়েও থাকে, ইম্পেয়ারমেন্ট লসটা সে দেখাচ্ছে না। অ্যাট দিস মোমেন্ট তার নেট ইনকাম কি থাকছে? ভালো থাকছে। বাট ফিউচারে যখন সে এটা চার্জ করবে বা ইম্পেয়ারমেন্টে যখন দেখাবে, তার ফিউচার আর্নিংস কি করবে? তখন ফিউচার আর্নিংস কিন্তু ড্রপ করবে, ঠিক আছে। আচ্ছা, সো অফেন ম্যানেজার্সরা যেটা করে থাকে, যখন আপনার পুয়ার সিচুয়েশন থাকে বা পুয়ার ম্যাক্রো ইকোনমিক কন্ডিশন বা ইন্ডাস্ট্রি কন্ডিশন, আমরা ভালো পারফর্ম করতে পারি নাই,
তখন তার ইম্পেয়ারমেন্ট হওয়া থাকলেও, ইম্পেয়ারমেন্ট হয়ে থাকলেও সেই ইম্পেয়ারমেন্টকে সে ডেফার করার একটা টেন্ডেন্সি তার মধ্যে কাজ করে। ঠিক আছে। আরেকটা ব্যাপার, সে যেটা আপনি একটু আগে দেখেছেন যে ইম্পেয়ারমেন্টের কারণে অ্যাসেটের ভ্যালু কি হয়, ড্রপ হয়, অ্যাসেটের ভ্যালু কমে যায়। এখন ইউ আর ফ্যামিলিয়ার উইথ সামথিং কল্ড রিটার্ন অন অ্যাসেট। রিটার্ন অন অ্যাসেট। এখন আপনি যদি ইম্পেয়ারমেন্ট ওভারচার্জ করে বা ইম্পেয়ারমেন্ট বেশি দেখিয়ে যদি আপনি অ্যাসেটের ভ্যালুকে কমিয়ে দেখান, অ্যাসেটের ভ্যালু যদি কম আপনার ব্যালেন্স শিটে থাকে বা পরবর্তীতে যদি এই ভ্যালুটা কন্টিনিউ করে, তখন যেহেতু আগের তুলনায় আমরা নতুন একটা কোম্পানি পারচেস করে নিলাম এবং ইমিডিয়েটলি সেটার বেশ ভালো একটা ইম্পেয়ারমেন্ট দেখানো হলো, তো আগের তুলনায় তার অ্যাসেটের ভ্যালু কি হয়ে গেল, কমে গেল। গিভেন দ্য আর্নিংস আই হ্যাভ, আমি যদি অ্যাসেটের ভ্যালুকে কম দেখাতে পারি থ্রু ইম্পেয়ারমেন্ট, আমি তখন শেয়ার হোল্ডার্সকে প্রুভ করতে পারবো যে আমি তো তোমার জন্য ভালো রিটার্ন অন অ্যাসেটস করেছি। আর আমি যে ভালো রিটার্ন অন অ্যাসেটস করেছি এটা আসলে কিভাবে করেছি, অ্যাসেটের ভ্যালুকে কি করে কমিয়ে। অ্যাসেটের ভ্যালুকে কিভাবে কমিয়েছে, আমি ইম্পেয়ারমেন্ট করেছি। ইম্পেয়ারমেন্ট মাইট বি, মানে যতটুকু ইম্পেয়ারমেন্ট হওয়ার কথা ছিল তার চেয়ে হয়তো বেশি ইম্পেয়ারমেন্ট করেছি। সো এই জায়গায় আমরা, মানে ম্যানেজার্সরা কি করে, তাদের ডিসক্রিপশনকে মিস ইউজ করে। ঠিক আছে। সো এই ব্যাপারটাই আমরা আজকে ডিসকাস করতে চেয়েছিলাম। আহ সো আজকে আমরা এখানেই ক্লাস ক্লোজ করছি। ঠিক আছে।